আমার ঠিক স্পাইনাল কর্ডের বাঁ সাইডে পিছনে শুট করলো। আমি তো দেখলাম বডিটা এরকম হয়ে গেল। বাড়িতে মেরে এসছি, আবার গিয়ে মারবো। শাশুড়িকে মেরে এসেছে, আবার গিয়ে মারবে। এটা বউ বাসে ভাবতে পারবে। ওই জন্য বলে ম্যানিফেস্ট। What we are manifesting, it is actually going inside the subconscious mind, and then subconscious mind is directing that to divine, and divine is saying tathastu. বেসিক ফান্ডা। আমাদের ফ্ল্যাটে কিন্তু আমি ছাড়া মানে আমার ফ্যামিলি ছাড়া তুমি একা রাত কাটাতে পারবে না, আমি লিখে দিলাম। সে রাত 2-3টের দিকে সোফাটা ক্যাচ করে পিছিয়ে গেল, পুরো পুরো পিছিয়ে গেল সোফাটা, কারণ বাবা একটু ফ্ল্যাবি ছিলেন, বসলে সোফাটা একটু পিছিয়ে যেত। আমিও দেখলাম, আমার মাসি যিনি মায়ের জন্য যাকে রেখেছিলাম উনিও দেখলেন, আমার বড় ছেলেও দেখেছে। তার মানে ইলুশন না। সোল তোমার হায়ার সেলফ যদি পারমিশন না দেয়, আমি তোমার পিএলআর করবো না। টাকার জন্য আমি কখনো কাজ করি না। একবার যদি তুমি পিএলআর করে ফেলো, তোমার এই জন্মের যে বাধাগুলো অদ্ভুতভাবে কেটে যায়। ওই স্টাক এনার্জি থেকে তুমি বেরিয়ে যাও, কারণ ওরকম। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমরা গঙ্গার পাড়ে আছি, বর্ধমানে আছি। কেন আছি? সত্যি কথা বলতে আমরা ঘুরতে এসেছি, কিন্তু এখানে এসে আজকে একটা তথ্য জানতে পারলাম। কেমন তথ্য? তাহলে আপনাদের সাথে শেয়ার করি। অদ্বৈতানন্দ বলে একজন ঋষি ছিলেন বা মনীষী বা একজন সিদ্ধ পুরুষ ছিলেন। তার বলতে গেলে আগের কিছু বছর, মানে প্রথম 20-30 বছর তিনি নাকি সুমন বলে তাকে পরিচিত ছিল। হঠাৎ করে এই গঙ্গাতে এসে বারবার ডুব দিতেন প্রতিদিন সকালবেলা অফিসে যাওয়ার আগে। হঠাৎ করে তার মনে হলো যে যেন এই গঙ্গাতেই তার কয়েক হাজার বছর আগে থেকে তিনি চেনেন, বুঝছেন, অনেক ইতিহাস নাকি জড়িয়ে আছে এই গঙ্গার মধ্যে। তখন তিনি একজনের সিদ্ধ পুরুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার সাথে এটা কেন হচ্ছে, এবং এটা একদিন না, কয়েক মাস ধরে চলেছে। তারপর তিনি জানতে পারলেন যে তিনি পুনর্জন্ম নিয়েছেন এই বর্ধমানে, আমরা বলতে গেলে বর্ধমানে কাটোয়াতে আছি, এই নদীর পাড়েই তার আশ্রম আছে। সেটাতে আমরা যাব, কিন্তু সেখানে কোনো রকম ছবি আমি দেবো না, কারণ এটা প্রোভাইডেড আছে, নেই, মানে ছবিটা দেওয়া উচিত না। তাই জন্যই কেন বললাম, কারণ আজকের পডকাস্টটা হতে চলেছে পুনর্জন্ম নিয়ে, পিএলআর। এই পিএলআরটা কেন এত ইম্পর্টেন্ট, পুরোটা বিস্তারিত আছে এই কেকে পডকাস্টের এই এপিসোডে। এবং ম্যাম রিনিতা ম্যাম আমাদেরকে বলবে যে পিএলআর কীভাবে হয়, তার বাবার সাথে কিভাবে তার পিএলআরের দ্বারা দেখা হয়েছে, তার আগের জন্মে কে কে ছিলেন, কি ছিলেন তিনি, তার আত্মীয়রা কি তার সাথে ছিল। আর আজকের এই পডকাস্টটা কেন আপনারা দেখবেন, যেটা হচ্ছে সব থেকে মূল বক্তব্য। এর কারণ হচ্ছে আপনি যদি পিএলআর করেন, তাহলে আপনি আপনার অনেক দোষ গুণ, ভালো গুণ, সেগুলো জানতে পারবেন। নাম্বার আছে, মানে রিনিতা ম্যামের নাম্বার চলছে পডকাস্ট শুরু থেকেই, ডেসক্রিপশনেও আছে, কন্ট্যাক্ট করে নেবেন, আরও বিস্তারিত জানতে পারবেন এই পিএলআরের ব্যাপারে। আমি ক্যামেরাম্যান কিংশুককে বলবো, বা আমার ক্যামেরার পেছনে সবসময় কিংশুক একটু দেখাও ভাই, একটু দেখা জায়গাটা কত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশে এসে পুনর্জন্মের ঘটনা আপনাদের জন্য আমি রাখছি। অনেক বড় ইন্ট্রো হয়ে গেল এটাতে, কিন্তু সত্যি এখানে এত মানুষ সিদ্ধ হয়েছেন, তার মধ্যে অদ্বৈতানন্দর মতো মানুষও আছেন। তো চলুন ডাইরেক্ট তার কাছে। কেমন আছো দিদি? দারুণ আছি। আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা তো যাবোই আমরা। তুমি কি কি কাজ করো সেটা যদি বলো একটু। আচ্ছা, আমি মেইনলি পিএলআর, আকাশিক রিডিং, রেকি, তারপরে ডিভাইন মেডিটেশন, ট্যারো তো জবরদস্ত করছি, অ্যাস্ট্রোটকে আছি আমি, জবরদস্ত ট্যারো হয়। আর ওর সাথে আমি সাইকিক রিডারও, ফেস রিডিং দুর্ধর্ষ করতে পারি বাই গডস গ্রেস। আপাতত এগুলো মিলিয়ে কাজ করছি। প্রথম যেটা টপিকটা তুমি বললে, বা যেটা সিলেবাসে বলতে প্রথম যেটা তোমার পারদর্শিতা আছে, পিএলআর, এবং যেটা নিয়ে আমাদের কথা হয়েও ছিল, এই পিএলআর ব্যাপারটা কি খুব দরকার আজকালকার দিনের লাইফে? এটা একটু নিয়ে যদি বলো। পিএলআর কে ভাঙছি আমি, ওটা হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। পাস্ট লাইফ আমরা বুঝে গেলাম কি, রিগ্রেশন মানে কি,
আমরা কোনো জিনিস করে ফেলেছি গত জন্মে বা তার আগের জন্মে, সেটা আমরা ভুল করেছি, ঠিক করেছি, কি করেছি, সেটাকে আমরা রিগ্রেশনে গিয়ে সেই প্রসেসটাকে দেখিয়ে, প্রসেস বলতে সেই ঘটনাটাকে দেখিয়ে যে এই কারণের জন্য তুমি এনার সাথে কার্মিক হয়ে গিয়েছো, আজকে সে তোমার স্বামী। ফর এক্সাম্পল, তুমি তার স্ত্রী, এ তোমার স্বামী এই জন্মে, কিন্তু রিগ্রেশনে নিয়ে গিয়ে দেখানো গেল যে তুমি অপোজিট ছিলে, ওনার স্বামী তুমি ছিলে, আর উনি তোমার স্ত্রী ছিল, আর আজকে তুমি ওনার থেকে নির্যাতিত যেরকম হচ্ছে তার থেকে বেশি তুমি করেছিলে। সে কারণে উনি ব্যালেন্স করতে কার্মিক কানেকশনটা করানো হয় থ্রু ডিভাইন। সেটা যাতে ব্যালেন্স হয়ে যায়, ওই কর্মাটা শেষ করে তুমি তবে মোক্ষের পথে এগোতে পারবে। পিএলআরটা বেসিক্যালি তাই, টু গিভ ইউ দ্য ডিরেকশন টুয়ার্ডস মোক্ষা। আর একবার যদি তুমি পিএলআর করে ফেলো, তোমার এই জন্মের যে বাধাগুলো অদ্ভুতভাবে কেটে যায়, ওই স্টাক এনার্জি থেকে তুমি বেরিয়ে যাও। কারণ ওরকম আমরা প্রসিজার করিয়ে দিই থ্রু হোপনোপোনো প্রেয়ার বা ক্ষমা চাইয়ে, সেই এন্টিটি চলে আসে যেখানেই থাকুক, তার সাথে কথা বলিয়ে কানেকশনটাকে, মানে তারা ক্ষমা যাতে করে দেয় সেরকম করে কথা বলিয়ে পুরো এন্ড করে দেওয়া হয়। ওই যে ব্রিজটা, ওই ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হয়, যাতে সে এই জন্মে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এবং দেখা গিয়েছে পিএলআর করার পরে রিলেশনশিপটা অদ্ভুত সুন্দর গ্রো করে যায়। কারণ সোল লেভেল থেকে যখন ক্ষমাটা হয় না, 5D ওয়ার্ল্ডে ক্ষমা হলে 3D ওয়ার্ল্ডে প্রজেক্টেড হয় অলওয়েজ। 5D ওয়ার্ল্ডে এখন টুইন ফ্লেম নিয়ে খুব মাতামাতি হচ্ছে। কেন 5D ওয়ার্ল্ডে টুইন ফ্লেমস আর গেটিং ইউনাইটেড, সেই জিনিসটা 3D ওয়ার্ল্ডে হচ্ছে? এটা আমরা তো আছি, আমার অনেক ক্লায়েন্টস তারা টুইন ফ্লেমস, সোলমেটস তো আছেই আছে, টুইন ফ্লেমস ওটা আমরা দেখি 5D ওয়ার্ল্ডে হয়েছে কিনা। 5D ওয়ার্ল্ডে হয়ে গেলে আমরা বলে দিই জাস্ট ওয়েট ফর দ্য মোমেন্ট, দিস উইল হ্যাপেন হিয়ার অলসো। এটাও হচ্ছে। সো বেসিকলি পিএলআর অল আর মানে কানেক্টেড একটার সাথে আরেকটা। পিএলআর করতে গিয়ে অনেক সময় আমাদের ট্যারো থেকে পিএলআর চলে যাই, অনেক সময় ট্যারো করতে করতে তার পাস্ট লাইফে ফট করে একটা ঝলক চলে আসলো। কখন যে কি হয় কোনো মানে আমাদের কোনো কিছু মাথায় থাকে না, ফটাক 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 আসতে থাকে। আর এখন পিএলআর করতে 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 কি হয়, ওই আশীর্বাদটা পেয়ে গিয়েছি যে তোমাকে দেখছি, তোমার ভিতরে যে সোল তাকেও দেখতে পাচ্ছি, এবং সে, তুমি আমার সাথে কথা বলছো অথচ সে কিন্তু টেলিপ্যাথিতে আমার সাথে কথা বলে যাচ্ছে। তো সাপোজ ইউর সোল ইজ, ফর এক্সাম্পল আমি একটা অদ্ভুত জিনিস বলি, তুমি বিলিভ করবে কিনা আমি জানি না, ইউ আর আ মেল বাট ইউর এনার্জি কুড বি আ ফিমেল। এনার্জির কোনো শরীর হয় না কিন্তু, এটা মানো, তোমার হায়ার সেলফ কিন্তু ফিমেল হতেই পারে, বাট ইউ হ্যাভ চোজ টু বিকাম আ মেল। এরকমও এসেছে যে ভদ্র মহিলা কিন্তু তার হায়ার সেলফ হচ্ছে ভদ্রলোক। হি চোজ টু বি আ ফিমেল, কারণ উনি দেখেছেন ওনার কর্মাটা যদি ব্যালেন্স করতে হয় তাহলে ওনাকে ফিমেল রূপে আসতে হবে। তো এরকমও হয়। এটা করে মানে আমাদের তো লাইফে, তুমি এটা লাভের একটা কথা বললে, এবার ধরো কেউ খুবই উন্নতি করেছে, উন্নতি করেছে মানে ম্যাটেরিয়ালিস্টিক প্লেনে, হ্যাঁ এই জায়গায়, এই জগতে টাকা পয়সাতে উন্নতি করেছে, যেটা আজকালকার দিনে সব থেকে দরকারি জিনিস, ভেরি ইম্পর্টেন্ট। মানুষ যেটা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে, টাকা দিয়েই সব হয়, যেটা মানুষ বোঝাতে চাইছে এখন সেটা হয় না, সেটাই হচ্ছে। আমি কি বলছি, বোঝাতে চাইছে। এবার ধরো সেই মানুষটা চাইলো যে আমি এবার একটা নিজের পিএলআর করি, আমি দেখতে চাই যে এই বছর, এই জন্মে আমি এত রোজগার করলাম, আগের জন্মে আমি কি ছিলাম, তো তাদের কি কোনো লাভ হয়? আগের জন্য দেখো অনেকে হয় কি, পিএলআর কিন্তু ধরো তুমি করতে এসেছো, আর পিএলআর এ আমরা চার্জও একটু বেশি করি, এক্সট্রিম লেভেলের এনার্জি কানেকশন হয়, হ্যাঁ, এনার্জি এক্সচেঞ্জ হয়, আমি তোমার সোলের সাথে আমিও বেরিয়ে যাব সে কারণে। তো বেসিকলি কি হয়, আমি যদি দেখি তুমি এসেছো পিএলআর করতে কিন্তু তোমার পিএলআর লাগবে না, কারণ সোল, তোমার হায়ার সেলফ যদি পারমিশন না দেয় আমি তোমার পিএলআর করবো না। টাকার জন্য আমি কখনো কাজ করি না, আমি সোলের সাথে, সোল কি বলছে, ডিভাইন সোল, কারণ তোমার হায়ার সেলফ হচ্ছে ডিভাইন সোল, ডিভাইন সোল কি বলছে, সে কি পারমিশন দিচ্ছে, সেই পারমিশন আমাকে আগে নিতে হবে। ইফ হি গিভস দ্য পারমিশন অর whosoever it is, then only I'll be doing it. তুমি হাজার মরে যাও যে আমি আপনাকে 1,00,000 টাকা দিচ্ছি, ফর এক্সাম্পল, আপনি পিএলআরটা করুন, তুমি করবো না, কারণ সোল কন্ট্রাক্টকে অ্যাভয়েড করতে হয়, ভেঙে দিতে নেই, তাহলে আমার প্রবলেম হবে, বেশি লোভ করতে নেই। তো সেই জন্য ধরো তুমি এসেছো, তোমার পিএলআর করে জানবে, মজ মাস্তিতে কখনো করতে নেই, ইউ শুড বি সিরিয়াস, তুমি ভীষণ প্রবলেমে আছো, বের করতে পারছো না, কেন এটা হচ্ছে, তখন ইউ কাম, আই উইল ডু ইউর পিএলআর। কিন্তু অনেক সময় কি হয়, কেউ পিএলআর করতে এসছে, আমি বুঝে গিয়েছি এ তো টাইম পাস করবে, আমি বলে দিই আমি ট্যারোতে তোমারটা দেখে দিচ্ছি,
কম রেট তোমার আপাতত চলে যাবে, ইউল গেট দ্য আনসার। কিন্তু সিরিয়াসনেস না থাকলে পিএলআর করতে নেই। কারণ পিএলআর করার পর আমি যেরকম আমার বাবাকে আমি দেখতে পেয়েছিলাম, আমার বাবার সাথে পাগল হয়ে গেছিলাম বাবা মারা যাওয়ার পরে, যে আমি কথা বলতে চাই, বাবাকে আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি, বাবার হাঁটা চলা এভরিথিং শুনতে পাচ্ছি, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না, কথা বলতে পারছি না। কিছু বাবার আনডান ওয়ার্কস আছে যেটা আমাকে জানতে হবে, বুঝতে পারছো? ভিতর থেকে এই জিনিসটা আসে যে এবার আমাকে জানতে হবে। তখন আমি গিয়েছিলাম পিএলআর করতে। আর আমি করেছি পিএলআর ডক্টর তৃপ্তি জৈনের কাছে, যাকে তোমরা চেনো হয়তো বা, এনডিটিভিতে উনি 14-15 বছর আগে রাজ পিছলে জনমগাতে আসতেন। মনে নেই। রাজ পিছলে জনমগাতে উনি করাতেন। উনি হচ্ছেন মাই মেন্টর অ্যাকচুয়ালি। তো উনি 16 জনের একসাথে পিএলআর করেছিলেন। নাও উই নো দ্য প্রসিজার হাউ টু ডু দ্যাট। তো ওনার কাছে আমার ফার্স্ট 2 লেভেলস করা আছে, বাকি 3টে লেভেল যেটা ওটা উনি ঋষিকেশে করান, অ্যান্ড দ্যাটস বিট চার্জেবল 70-80,000। তো এখন অবধি আমি ওই অবধি পৌঁছতে পারিনি বলে আমি এখনো যাইনি। যেদিন পারবো আমি সবার আগে দৌড়াবো। কিন্তু আপাতত ওনার আশীর্বাদে যতটুকু পেরে গিয়েছি আমি মানুষকে সুন্দর বের করে আনতে পারছি বাই হার ব্লেসিংস। তো বুঝতে পারছো, পিএলআর ইজ ভেরি ডেঞ্জারাস। ইট ইজ ডেঞ্জারাস। ওটা তুমি খেলার ছলে যদি কেউ করে কখনো করতে নেই, বরঞ্চ এন্টিটি যদি অ্যাটাক মারে না তার অবস্থা খারাপ হবে। কিন্তু এবার দিদি তোমার কাছে একটা ঘটনা শুনবো যেটা তুমি সলভ করেছো, বা তোমার সাথে এরকম যদি পিএলআর ঘটনা যদি আমার সাথে আমার পিএলআর এর কথা আমি তাহলে বলি। প্রথম কিভাবে ইন্ট্রোডিউসড হলাম, এটা তো ভেরি ইন্টারেস্টিং। কারণ অন্যদেরটা করি, কিন্তু নিজেরটা কি করে হলো, কি দেখলাম না দেখলাম, ওটা আমি আমার 4-5টা লাইফ দেখেছিলাম। আই স মাইসেলফ অ্যাজ অ্যান আর্মি পার্সোনাল ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। অ্যাকচুয়ালি ইনওয়ার্ডলি আই এম আ ভেরি পেট্রিয়টিক পার্সন। আমি দেশের জন্য মরতেও পারি, এই জিনিস আমার মধ্যে আছে। আমার নিজের ঠাকুরদা ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন, আমার নিজের ঠাকুরদা। তো আই রেসপেক্ট হিম লাইক এনিথিং, কি নিজের দেশ মরলে নিজের দেশের জন্য করে মরবো, বাইরের দেশের জন্য না। তো এই জিনিসটা কোথা থেকে আসলো, পিএলআর করার পর বুঝেছি। আচ্ছা, আই ওয়াজ আ সোলজার, মানে আমি আমার আন্ডারে অনেক সোলজার্স থাকতো, তারা আমার গাইডেন্সে ফাইট। আমি ফ্রেঞ্চ রেভলিউশনে আই ওয়াজ ওয়ান অফ দ্য সোলজার হু আই হ্যাভ সিন মাইসেলফকে বলছে ফায়ার, আর ওখানে ফায়ারিং হচ্ছে, ঠিক আছে? তো আমি বুঝলাম আমার পেট্রিয়টিজম ওখান থেকে এসছে, যে আর আমার চেহারা মেলে। এটা কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড। তোমার চেহারা যেটা তোমার গত জন্ম থেকে তোমার মিলবে, কিছু হলেও মিলবে। আমার মেলে, আইব্রোজ মেলে, কিছু শেপস মেলে আমার। কারণ মানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমার ম্যাডাম আমাদের তৃপ্তি জৈন আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তখন আমাকে জিজ্ঞেস করেছিলেন এই কোয়েশ্চেনটা, কি তোমার কি ফিচার্স মেলে? আমি বলি হ্যাঁ। ছোটবেলা থেকে আমাকে আমার অনেকেই বলতো তোর মধ্যে ছেলে ভাব বেশি, টমবয় যেটাকে বলা হয়, টমবয়স। মেয়েলি ভাব আমাদের তুমি পাবে না, সবসময় লাইক ম্যাসকুলিন ভাব বেশি আমাদের, ধুমধাম করে বেরিয়ে। বাবা বলতো যে এর মধ্যে মেয়েলিত্বই নেই, এ ছেলের মতন করে। আমি এতদিনে বুঝতে পেরেছি জিনিসটা কেন, কারণ ওই ম্যাসকুলিন পোর্শন ওখান থেকে এসছে, যেটা এনার্জি তো সেম। কর্মে আমি নিজের দেহ চেঞ্জ করছি, কিন্তু যে জন্মে যে কাজগুলো করছি ওখান থেকে এনার্জি আসছে 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 আসছে, একই তো। তো এক্সপিরিয়েন্স ইকুয়ালস টু এনার্জি, যা নিচ্ছে তোমার এই এনার্জির মধ্যে ঢুকলো। তো তোমার শরীর যদি ওইভাবেই সে খুব ইজি ফিল করে, তো সেটাই তোমার মধ্যে থাকবে। অনেক মেয়েকে দেখবে তোমার পড়তে ভালোবাসে না, শাড়ি সালোয়ার কামিজ পড়তে ভালোবাসে না, প্যান্ট শার্টে ভালো আছে, ম্যাসকুলিন এনার্জি বেশি। তখন কি করতে হয়? ব্যালেন্স। আমি ব্যালেন্স করেছি নিজেকে, আমি ফেমিনিন এনার্জিকে আহ্বান করেছি যে আই ওয়ান্ট টু বি আ ফেমিনিন প্রপার। কারণ ম্যাসকুলিন হলে কি, ছেলে ভাব বেশি থাকা ভালো না, কম থাকাও ভালো না, ব্যালেন্স থাকা ভালো। আমাদের শরীরে কি বলো, শিবশক্তি, শিব ম্যাসকুলিন, শক্তি ফেমিনিন, ইকুয়াল হলে তবে ইউ আর পূর্ণ। না হলে তো তোমার মধ্যে তোমার ফেমিনিনও আছে, তোমার ম্যাসকুলিনও আছে, তুমি ব্যালেন্স করে চলছো বলে তুমি সুন্দর। তুমি ছেলে, কিন্তু তার ভিতরে যে জিনিসটা হচ্ছে সেটা শুধু তোমার শরীরের ভিতরে এনার্জি যায়। অনেক সময় কান্না আসে কেন? ফেমিনিন সাইড। মায়ের জন্য যে একটা ফিলিংস তোমার ভীষণ একটা ভ্যালুয়েবল ফিলিংস, ম্যাসকুলিন ফিলিংস থেকে আসবে না, এটা ফেমিনিন ফিলিংস থেকে আসবে। বুঝতে পারছো, ধরতে পারছো জিনিসটা? এইবার আসি আমার পিএলআরে। বাবা চলে যাওয়ার পর, বেসিক্যালি বাবা চলে গেলেন 2019-এ, করোনার 1 বছর আগে। বাবার ব্রেইন স্ট্রোক হয়ে গিয়েছিল। তো বাবা চলে যাওয়ার পর আমি তো ছিলাম বাচ্চাদের নিয়ে মাকে দেখার জন্য। মাও ট্রিমেন্ডাস অসুস্থ ছিলেন। আর আগেকার ভালোবাসা তো বোঝোই, যে একজন চলে গেলে আরেকজনও চলে যায়, পা তুলেই রাখে যে আমি থাকবো না। মাকে আটকিয়ে রেখেছিলাম আমি। 8 মাস মা ছিল, তারপরে মা আর থাকেনি।
তো মা বলেছিল যে ক্যালেন্ডারে যে ডেটটা সবাই দেখতে পাচ্ছে, এই ক্যালেন্ডারের ডেটটা আমি যে দেখতে পাচ্ছি এটা আমার মেয়ের জন্য, কারণ এত আমি ফাইট করেছিলাম মাকে আটকে রাখার জন্য, যে যেতে দেবো না। তো বাবা কি বলতে চাইছে আমি বুঝতে পারছি, বা আমি দেখতে পাচ্ছি গ্যালন গ্যালন জলগুলো আমরা রাখি না বাড়িতে, আমরা যখন জলটা নিই কি হয়, বাবলস ওঠে না, আমি ওটা দেখতে পাচ্ছি। কিচ্ছু হচ্ছে না কিন্তু বাবলস উঠছে, কিছুক্ষণ পর পর বাবলস উঠছে, মানে বাবা জল খাচ্ছে পাক্কা কিছু এরকম। কারণ আমরা জল নিলে তবে হয়, নাহলে হয় না। অনেক সময় কি একটু হয়তো বা ধাক্কা লেগে যায় তবে হয়, নাহলে আদারওয়াইজ কিন্তু হবেই না। আমি বুঝতে পারছি। তারপরে আমি বাবার পায়ের ছাপ দেখতে পেতাম বাথরুমে, একদম বাবার পায়ের ছাপ। কারণ বাবার পায়ের নখ, পায়ের আঙুলগুলো তুমি তো নিশ্চয়ই জানবে, তোমার মা বাবার পায়ের ছাপ হলে বুঝতে পারবে না যে বাবার এটা মা। হ্যাঁ, বাবাটা দেখতে পাচ্ছি তো। তারপরে সকালবেলায় চটি আওয়াজ তো পাবোই পাবো, বাবা চটি পরে এই যে এরকম স্যান্ডেল পরে ঘুরতো। সন্ধ্যের পর থেকে মানে বাবা ভুলেই যেত হয়তো বা যে বাবা নেই, মানে শরীরটা ছেড়ে দিয়েছে, বাবা ভুলে যেত। বাবা সুন্দরভাবে ঘোরাফেরা করছে। ভয় তো লাগে, কখন রাত 2-3টের দিকে ভয় লাগে, তার আগে আমার তো লাগে না। তারপরে বাবা চেয়ারে বসছে, রাত 2-3টের দিকে সোফাটা ক্যাচ করে পিছিয়ে গেল, পুরো পুরো পিছিয়ে গেল সোফাটা, কারণ বাবা একটু ফ্ল্যাবি ছিলেন, বসলে সোফাটা একটু পিছিয়ে যেত। আমিও দেখলাম, আমার মাসি যিনি মায়ের জন্য যাকে রেখেছিলাম উনিও দেখলেন, আমার বড় ছেলেও দেখেছে। তার মানে এটা ইলুশন না, এটা হচ্ছে। মানে বাবা বোঝা, আমি বাবাকে অর্ব হিসেবেও দেখেছি, শ্যাট করে আসলো, শ্যাট করে চলে গেল, জ্বলন্ত অর্ব। কারণটা কি? কিছু ছিল যেটা বলার ছিল বাবার। তারপরে প্রপার্টি রিলেটেড তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি। আর কেউ সেরকম ভাবে? মাসি দেখতে পেতো, কিন্তু মাসিও তো পাত্তা দিতেন না। মানে এটা তো মা বুঝতেই পারতো না, একটা ব্যাপার থাকে। মা বুঝতেই পারতো না, মাকে অনেকবার আমি জিজ্ঞেস করেছি, মা বুঝতেই পারতো না। কিন্তু আমি মরে যাচ্ছি, কারণ বাবার সাথে বোধহয় আমি মারাত্মকভাবে, আর পরে পিএলআর এ বলছি কিভাবে কানেক্টেড। এক জন্মে বাবার সাথে আমি কানেক্টেড নাই, বহু জন্ম থেকে কানেক্টেড বাবার সাথে, মায়ের সাথে কম, বাবার সাথে বেশি। আমি দেখলাম একটা অর্ব ছট করে আসলো, বাট সেকেন্ডের মধ্যে এরকম এসে চলে গেল। কোথায়? এটা আমাদের কলকাতা ফ্ল্যাটেই যেখানে আছি, আমাদের ফ্ল্যাটে কিন্তু আমি ছাড়া, মানে আমার ফ্যামিলি ছাড়া তুমি একা রাত কাটাতে পারবে না, আমি লিখে দিলাম। এটা আমি বলে দিই, তুমি আমার বাড়িতে ঢুকলে তুমি বুঝে যাবে। বাট নো নেগেটিভ এনার্জি, অল পজিটিভ। কারণ আমি বাড়িতে প্রচণ্ডভাবে মেডিটেট করি, যাতে আমার বাড়ি সবসময় সুরক্ষিত থাকে। আমার বাড়িতে তুমি ঢুকলেই বুঝে যাবে অরা ইজ ডিফারেন্ট, সবাই বোঝে যে তুমি একা থাকো না, এখানে অনেকে থাকে। হ্যাঁ, এবং আমার অ্যানসেস্টার্স রীতিমতো আসা যাওয়া করে, এবং মেডিটেশন করে পুরো বাড়ি ধূপ দিয়ে আমি ভরিয়ে দিই। শুধু তাই না, এটা রিলিজিয়াস, আই ওয়াজ নেভার রিলিজিয়াস। আমি তোমাকে বলবো না আমি মন্দিরে গিয়ে বসে থাকি, নো। মনের মধ্যেই আমাদের মন্দির, সেই মন্দিরকে, ইয়োর বডি ইজ ইয়োর টেম্পল। তুমি বডিকে ঠিক রাখো, অটোমেটিক তুমি ডিভাইনের সাথে কানেক্টেড থাকবে। তা আমার ডিভাইনের সাথে কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আবার চলে আসছি এইদিকে, বাবা প্রপার্টি রিলেটেড কথা যখন হচ্ছে, একদিন রাত্রিবেলায় আমি মাকে বলছি, মা আমি না ওই কাগজটা পাচ্ছি না, জানো ওটা কোথায় আমি বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যে বাবার রুমের যে আলমারিটা ঘাটাং করে একটা আওয়াজ হলো, তাই বুঝে গেলাম বাবা কোথায় ওখানে রেখেছে, ওটা ইন্ডিকেট করছে, গিয়ে ওখানেই পেয়েছি। তো এইরকম বাবা মানে বিচরণ করছিলেন। বাবার আনডান ওয়ার্কস ছিল বলে বাবা যেতে পারছিল না, আমাকে 4বার পুজো করতে হয়েছে। 4বার, যেটা হয় না পুজো করাতে, 4বার করাতে, বাবা দোষ পেয়েছিলেন একটু, 4বার পুজো করাতে হয়েছে, তারপরে বাবা যেতে পেরেছিল। আমার ছেলে কিন্তু বাবাকে এরকম দেখতে পেত, বড় ছেলে এইভাবে, এরকম তুমি বসে আছো না, এরকম দেখতে পেত একদম। রাত্রিবেলায় ও 2-3টের দিকে, বা যখনই ও বাথরুমে যাচ্ছে, ধরো আমি একদম গভীর ঘুমে, ও বলতো, মা সোফার পিছনে বাবা দাদু দাঁড়িয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে চোখে জল নিয়ে। ও ডিরেক্ট বলতো। আমি বললাম তোর ভয় লাগে না? বলে না, আমি উঠে মুচকি হাসলাম, দাদু একটু মুচকি হাসলো, কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, চুপ করে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে আছে। কি করে পিএলআর করলাম আমি সেগুলো বলছি, কিন্তু যে কেন জিনিসটা ভিতরতে আসবে, তো যে এটা কেন হচ্ছে, বাবা কি বলতে চাইছে, সেই যে একটা মানে ইচ্ছে কি করে জাগ্রত হলো, সেটাতে আমি যাচ্ছি। কিন্তু তো বাবার আমি বলতাম যে মামাম ডাকি ওকে, আমি বাড়ির নাম মামা, মামাম জিজ্ঞেস করবে তো যে আমি যে মায়ের জন্য যেগুলো যেগুলো করছি, ইজ হি হ্যাপি, আর কি কিছু করতে হবে, তুই একটু জেনে নিস, যেহেতু তুই দেখতে পাচ্ছিস, আমি কিন্তু দেখতে পাই না, কিন্তু আমি ফিল করি। আমার পুরো গায়ের রোয়া খারাপ হয়ে যেত, একদম গুজবামস এসে যেত। বাবা যখন আসতো পুরো গরম করে একদম মানে আমি বাবাটা বুঝতে পারতাম যে বাবা এসেছে, কিন্তু কথাও তখনও বলতে পারি না, শুধু বুঝতে পারি। তো বাবা ওকে মানে ওকে আমি জিজ্ঞেস করেছি যখন, যে জিজ্ঞেস করবে বাবাকে ইজ হি হ্যাপি,
তো বললো মা আমার তখন মনে থাকে না, ওই টাইমটা না দাদুকে দেখি যখন আমার মনে থাকে না, আমি বাথরুম করে এসে বেরিয়ে এসে দেখি দাদু নেই। ওই আমার না মনে থাকে না, ঠিক ওই মোমেন্টে মনে থাকে না, যদি কখনো মনে পড়ে জিজ্ঞেস করে নেবো। আমি বুঝলাম যে বাবার চোখে যখন জল, তাহলে বাবা কিছু বলতে চাইছে 100%, যেটা বলতে পারিনি জীবিতকালে। তো আমি পুজো, যে পুরোহিত উনি আমাদের ছোটবেলা থেকে চেনেন, পুরোহিত মামাকে বলছে পুজো করো, তো বাবা শান্তি পাচ্ছে না। তো উনি 4 বার পুজো করলেন। তারপরে বাবা দেখা দিল রাত্রিবেলা আমার ছেলেকে, একদম এরকম করেই। তো তারপর সকালবেলা আমার ছেলে বললো মা দাদু এসেছিল। বললাম বাবাকে কেমন লাগছে দেখতে বল। বললো মা মনে হচ্ছে পিছন দিয়ে, দাদুর পিছন দিকে যেন টর্চ ধরে রেখেছে, মানে অরাটা গ্লিটারিং, আর দাদুর মুখে হাসি ছিল। তো দেখো আমার গোসবাম্পস দিচ্ছে। তার মানে কি বাবা শান্তি পেলেন, ওই যে 1 পোয়া যে দোষটা পেয়েছিলেন, পোয়াই তো বলে বোধ হয় না, আমিও জানি না, আমার ভুল হতে পারে, আই এম সরি। তো 1 পায়ের দোষ পেয়েছিলেন অ্যাকচুয়ালি। তো ওইটা থেকে বাবা মুক্তি পেলেন, এবং বাবা মুক্তি পেলেন আর কি। তারপরে আমার ভিতরে জিনিসটা আসলো যে বাবা মুক্তি তো পেলেন, কিন্তু আমাকে কি বলতে চাইছে। এবং বাবার জিনিসটা আমরা শুনেছি ব্রেইন স্ট্রোক হয়েছে, কিন্তু আই ওয়ান্ট টু নো ইন ডিটেইলস কি হয়েছিল, সেই দিনটা কি হয়েছিল। তখন আমি ডক্টর তৃপ্তি জৈন কি করে যেন ব্রাউজ করলাম ওনাকে, ওনার নামটা, ওনাকে মেসেজ করলাম যে আই রিয়েলি ওয়ান্ট টু ডু মাই পিএলআর। তো উনি আনসার করেছিলেন হোয়াট ইউ ওয়ান্ট টু নো। আমি লিখেছিলাম আই ওয়ান্ট টু টক টু মাই ফাদার। আর উনি চুপ, আর কিচ্ছু লেখেনি। তারপর ডিসেম্বরে একটা মেসেজ করেছি, জানুয়ারিতে উনি আমাকে মেসেজ করেছেন আই এম কামিং টু কলকাতা ফর 2 days, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইয়োর পিএলআর জাস্ট, তখন আমাদের 10,000 টাকা দিয়ে করতে হতো, এখন ওটা 12,000 হয়ে গেছে গ্রুপে। তো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন কন্ট্যাক্ট দিস নাম্বার। তো ওইভাবে আমি কন্ট্যাক্ট করলাম। একটা হোটেলের নাম ভুলে গিয়েছি, ওই হোটেলে ওই যে বড় ইয়ে হয় না, গ্যালারি টাইপের হয় না, অডিটোরিয়াম টাইপের, ওখানে হয়েছিল 16 জনের একসাথে, ঠিক আছে। ওখানে যখন ম্যাডাম কিন্তু তোমার দিকে তাকাবে না, উনি তো মানে অ্যাজ আ সায়েন্টিস্ট একটা, আমি বলি যে শি ইজ আ সায়েন্টিস্ট ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। তো উনি কিন্তু ইন্ডিয়াতে পিএলআর যে প্র্যাকটিসটা উনি ঢুকিয়েছেন ফার্স্ট, ওনার পরে ছড়িয়েছে, প্রায় আজ থেকে 25-26 বছর, 30 বছর, 32 বছর আগে থেকে উনি করছেন। তো উনি ঢুকিয়েছেন জিনিসটা। ব্রায়ান ওয়েলিসের নাম শুনেছো? সে, আমি ওনার বইয়ের নামটা বোধহয় ঠিক বলছি কিনা জানি না, সেম সোল ইন ডিফারেন্ট বডিজ বা এরকম কিছু, হ্যাঁ, উনি লিখেছিলেন। আত্মাকে নিয়ে উনি কিছু, আর উনি পিএলআর করতেন, উনি বাইরে পিএলআর করতেন, এবং ওনারই স্টুডেন্ট হচ্ছেন গিয়ে আমাদের ডক্টর তৃপ্তি জৈন, যার স্টুডেন্ট আবার আমি, ঠিক আছে। তো উনি কি করে আসলেন সেটা বলে দিই। উনি কিন্তু ওনার বাবার থেকে ভীষণ কানেক্টেড, ওনার বাবার মৃত্যুর পরে উনি ওনার বাবার থেকে ভীষণ কানেক্টেড হয়েছেন। তো উনি একজন ক্লায়েন্ট, উনি থেরাপিস্ট, উনি কিন্তু বেসিক্যালি থেরাপিস্ট ছিলেন, সাইকিয়াট্রিস্ট হয় না, ওরকম থেরাপিস্ট ছিলেন। উনি একজনের থেরাপি করতে করতে বলছে যে ভদ্রমহিলা পিছনের জন্মে চলে গিয়েছে, আমি বুঝতে পারিনি। উনি চাচাচ্ছেন আরবিক ইয়েতে, আমি কাদের থেকে বাঁচার জন্য কোন টেন্টের মধ্যে ঢুকে গিয়েছি এরকম করে। তো উনি চমকে গিয়েছিলেন। তারপরে উনি ওনার গুরুকে জিজ্ঞেস করেছেন, বলে তুমি তো পিএলআর এ করা শুরু করে দিয়েছো, তাহলে ভালো, তুমি পারবে। তো ওনার জাগৃতি ওখান থেকে হয়, আর আমার জাগৃতি শুরু হয় বাবা চলে যাওয়ার পর থেকে, বুঝেছো। এক একটা করে বিশাল ঘা না খেলে তুমি উঠতে পারবে না স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, উঠতেই পারবে না। তারপরে আমরা যখন ওনাকে দেখলাম, উনি আমার দিকে তাকালে, আমার মনে হলো শি জাস্ট স্ক্যান মি। আমি ওই জন্য বললাম তোমার দিকে তাকালে বলবে টপ টু বটম স্ক্যান করে ফেলেছে, মানে এত শার্প চাওনি। তারপরে উনি বললেন যে ঠিক আছে, কে কে এসছে, তোমাদের নাম কি, তুমি কি আগে আমাকে জানতে কি না। তো আমরা সবাই বললাম যে যেটা জানতাম। দেন উই স্টার্ট ফর পিএলআর। তো ওখানে আমাদের নিয়ম বলে দিয়েছিল যে তুমি বালিশটা নিয়ে আসবে, ওখানে আমাদের তো শুয়ে করতে হয়, তো বালিশটা নিয়ে আসবে, তোমাদের এখান থেকে কি কি রিকোয়ারমেন্ট ওরা বলে দিয়েছিল, করলাম। তার আগে আমাদের সাইকোলজিক্যাল গেমস খেলানো হলো, মাথাটাকে ঝেড়ে মুছে আগে পরিষ্কার করা হয়, কিন্তু ফাট করে নিয়ে যাওয়া যায় না। আমিও যদি তোমার সাথে বসি না, আমি কিন্তু তোমাকে ফাট করে নিয়ে যাবো না, আগে তোমাকে তৈরি করাবো। তো তুমি ক্লাস 1, 2, 3, 4 পারবে কিনা, তবে না 5-এ উঠবে, বা 5, 6, 7-এ পারলে তবে না 10-এ উঠবে, রাইট। তো আমাদেরকে ব্রেন গেমস খেলানো হয়েছিল, এবং কিরকম ব্রেন গেমস আমি সেটাতে আসবো একটু, নাকি আমি চলে যাবো? অল্প করে বলছি। সাপোজ আমার যে পার্টনার করে দিয়েছিল, বলেছিল যে ইউ উইল নট টাচ হার, শি উইল নট টাচ ইউ। আমি এইভাবে হাত রাখবো অ্যাজ আ রিসিভার, শি উইল বি দ্য গিভার অ্যান্ড রিসিভার গেম। তো উনি তোমাকে কিছু বলবে না, তুমিও ওনাকে কিছু বলবে না, জাস্ট লুক ইনটু ইউর আইস, ওনার চোখের দিকে আমাকে তাকাতে হবে 1 মিনিট, দেন ক্লোজ ইউর আইস।
অ্যান্ড দেন স্টার্ট রিসিভিং। জাস্ট ভাবে আছি, উনি দিয়ে যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি, আমি কিন্তু কিছু জানি না, কিন্তু চোখ বন্ধ করে ভিশনস চলে আসছে, উনি কি দিতে চাইছেন সেটা আমি ধরছি। বুঝতে পারছো কি মারাত্মক? অ্যান্ড আই স কি উনি একটা পাহাড়ের চূড়োতে দাঁড়িয়ে আছেন, সানসেট হচ্ছে, ঠিক আছে, আর উনি খুব একটা বিষাদগ্রস্ত হয়ে তাকিয়ে আছেন সূর্যের দিকে। অ্যান্ড ইটস আ ক্লিফ, আর নিচে তোমার একটু ভিলেজ টাইপের, একটু জঙ্গল টঙ্গল, এটা আমি দেখেছি। তারপরে যখন আমাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইউ স, আমি বললাম আই সিন দিস, তখন উনি বলেন হ্যাঁ আমি খুব বিষাদগ্রস্ত এই জন্য যে আমার মা মারা গিয়েছেন, বা এরকম কিছু একটা ওনার লাইফে চলছিল। আমি একটা পাহাড়ের চূড়োতে গিয়েছি এবং আমি সূর্যাস্তই দেখছি, আমি এটাই তোমাকে দিয়েছি। দিস ইজ ব্রেইন গেম অ্যান্ড দিস ইজ টেলিপ্যাথি, দিস ইজ স্পিরিচুয়ালিজম। বুঝতে পারছো? কথা হচ্ছে না, কিন্তু উনি বুঝে যাচ্ছেন। আমাদের শরীর কথা বলে, তুমি আমাকে উত্তর না দিলেও তোমার শরীর আমাকে দিয়ে দেবে। কোথার থেকে আসলো? ওইখান থেকে ম্যাডাম আমাদের ট্রেনিং দিয়ে দিল। তো যখন ব্রেনের এই জায়গাগুলো সাফা করে দিল কাচরা মানে নোংরা যা আছে, আমরা কি করি, বাড়ির নোংরা বের করে দিই, ম্যাডাম ঝাড়ু টাড়ু দিয়ে নোংরা বের করে দিয়েছে। তখন উনি যে পথটা আমাদের দেখাচ্ছেন, আমরা তো ওটাই দেখছি, তো ওটাই শিখছি, গুরু যা শেখাচ্ছে আমরা ওটাই শিখছি, এবং ওটা যখন অ্যাপ্লাই করছি আনসার পাচ্ছি। বুঝতে পেরেছো? তো আমি এটা দেখেছি। উনি আবার কি দেখেছেন, আমি তখন মাকে নিয়ে খুব চিন্তিত, মাকে বাঁচিয়ে রাখতে হবে, মায়ের জন্য সব করতে হবে, এটা আমি ওনাকে দিয়েছি। উনি কি বলেছেন যে আই স আ ডিভাইন গোল্ডেন ব্রাইট লাইট কামিং টু ইয়োর বডি and you were thinking very deeply about one of your relative or one of your lovable people, you wanted to do everything for her or for him. I said yes, মা। তো আমিও ওনাকে যেটা দিয়েছি, আমাদের প্রথমে ওনার থেকে আমি নিয়েছি, তারপর আবার আমি 5 মিনিট পর আবার গেমটা শুরু হয়েছে, তখন ওনাকে আমি দিয়েছি। তো ফার্স্ট 1 মিনিট আমার দিকে তাকিয়ে আছেন, তারপরে উনি চোখ বন্ধ, আমিও চোখ বন্ধ, দুজনে কিন্তু চোখ বন্ধ, কিন্তু আই এম দ্য গিভার, শি ইজ দ্য রিসিভার। আমি কিন্তু দিয়েছি, ওনার ভিশনে কিন্তু আসছে জিনিসটা। তখন উনি বললেন যে তুমি যেটা ভাবছো, তোমার যাকে নিয়ে তুমি ভাবছো, তুমি সফল হবে, মানে যেরকমই থাকবে ওনাকে নিয়ে ভালো থাকবে, তো চিন্তা করো না। এরকম এক একজন এক একটা দেখেছে। একজন লর্ড কৃষ্ণাকে দেখেছে, আরেকজন দেখছে গেট খুলে যাচ্ছে, স্বর্গের দ্বার খুলে যাচ্ছে, এরকম। আমি এটা দেখেছি, আমার বেশি করে মনে থাকবে, অন্যদেরটা না থাকলো। তারপরে আমাদের এরকম গেমস হলো। তারপরে আমাদের বডি কথা বলে কিভাবে, সোজা দাঁড়িয়ে যেতে বললো একদম সোজা দাঁড়িয়ে যাও, আমরা সোজা দাঁড়িয়ে গেলাম। বললো আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, তোমরা কিছু বলবে না, কিন্তু তোমাদের দেবে বডিতে একটা সাডেন মুভমেন্ট হবে। সামনে যদি হালকা বডিটা এগোয়, দ্যাট ইজ ইয়েস, পিছনে যদি বডিটা একটু ধাক্কা খায়, দ্যাট ইজ নো। একদম হচ্ছে কি অদ্ভুত হচ্ছে, ইটস নট লাইক শি হিপনোটাইজড আস, না, হচ্ছে। তারপরে আরেকটা জিনিস বললো যে ধরো তোমাকে আমাকে ডাউন দেখাতে হবে, সাপোজ, তা আমি তোমাকে গালাগালি মুখে কিছু বলছি না, কিন্তু গালাগালি করে যাচ্ছি, মনে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখবে কি হচ্ছে, কারণ অরাটা বুঝতে পারছে। তাই জন্যে সার্টেন কোনো মানুষ আসলে না আমরা লো ফিল করি, কারণ তাদের অরা ভীষণ পাওয়ারফুল, এবং তারা ইচ্ছা করে রাখে জিনিসটা যাতে আমরা তাদের সামনে উঠতে না পারি। ফান্ডা কোথা থেকে আসছে দেখো, ঠিক আছে? তো এরকম আরো অনেক গেমস খেলেছি, আর ডিটেইলসে যাচ্ছে, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। এগুলো খেললে দিদি, এটা খেলা না, ট্রু, মানে একদম, হ্যাঁ, মানে এগুলো দিয়ে বোঝানো যাচ্ছে, হ্যাঁ, বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, তো এতে কি মাথায় যে চিন্তা ভাবনাটা আমরা করছি, সেখান থেকে কি ড্রেন আউট হয় ব্যাপারটা, নাকি একটু খালি হলাম? আমরা পজিটিভ দিকে যাই ভীষণ ভাবে। তখন আমরা যদি কাউকে দেখে নেগেটিভ ভাবে, আমরা আগে জেনে গেলাম আমাকে পছন্দ করে না, এই করে ওই করে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ কোন দিকে এটা করছে, আচ্ছা তার মানে আমি আরো উঠছি, তাই জন্য এটা করছে, ওর পাওয়ার পুরো বন্ধ করে তখন উঠে যেতে পারা যায়। তুমি আসবে আমাকে বন্ধ করতে, দেখো তোমাকে বন্ধ করে আমি কি করে উঠি। সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্স, সেলফ লাভ। আর সেলফ লাভ বাড়লে তুমি আজকে কোথায় যাবে তুমি নিজেও জানো না। আমরা নিজেদেরকে ভালোবাসি না, আমরা চাই ও আমাকে ভালোবাসুক, ও আমাকে লাভ ইউ বলুক। দ্যাট ইজ লাইক এনিথিং না, ইউ শুড সে রুনিতা আই লাভ ইউ। আমার নিজেকে বলা উচিত, আয়নার দিকে তাকিয়ে এভরিডে। তোমাকে বলা উচিত যে আই লাভ ইউ, বলে দেখো তুমি। দিস আর অল নট মাইন্ড গেমস। এগুলো করে তুমি তোমার বডির সাথে কথা বলছো, তোমার বডি বুঝতে পারবে ভাইব্রেশনস দিয়ে যে না আমাকেও ভালোবাসে। এভরিথিং ইজ এন এনার্জি। তোমার শরীরটা কিন্তু তুমি নিয়ে বহন করছো,
তো শরীরটা তোমাকে ছেড়ে যাচ্ছে না। বিগেস্ট বেস্ট ফ্রেন্ড, বিগেস্ট লাভার ইজ ইয়োর বডি, তোমার যদি কেউ থেকে থাকে লাইফে। ইউ আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? তো তোমার বডির সাথে যদি মেলা, এই জন্য আমাদের স্পিরিচুয়ালিটিতে বলে গেট অ্যালাইন উইথ বডি, মাইন্ড অ্যান্ড সোল। অ্যালাইনমেন্ট সোজা হলে তুমি ডিভাইন আরামসে গিয়ে কানেক্টেড হবে। কারণ ডিভাইনও দেখবে যে শি লাভস আস আর মিন্স শি লাভস মি, কারণ আমরা ওইখান থেকেই আসছি। বুঝেছো? আমরা সবাই কিন্তু ওই এক জায়গা থেকে, মানে কিভাবে জিনিসটা ইউ জয়েন দ্য ডটস। এরপর আবার আসছি বাবারটাতে ফিরে। হ্যাঁ ঠিক আছে, আমি বললাম আমি কিন্তু খুব সুন্দর, মানে আমি তো কোনোদিন পিএলআর করিনি নিজেরও, মানে আমার সেরকম সুযোগ হয়নি বা আসেনি, আর ইচ্ছা সত্যি নেই আমার। ইনটিউশন না আসলে করতে নেই। যেহেতু আমরা প্রথমেই আগে কথা বলছিলাম, তুমি সবসময় আগে দেখো যে সেই মানুষটার দরকার কিনা, কারেক্ট, আর তার কতটা নিজস্ব। আর একটা জিনিস জানো তো দিদি, আমার মনে হয় যে খিদেটা আছে কিনা, খিদেটা এবং বিশ্বাসটা আছে কিনা। খিদে থাকতেই হবে, না হলে হবে না। খিদের থেকে বড় কথা আমার বিশ্বাস, ট্রাস্ট ফ্যাক্টর মাস্ট। তুমি এলাম, কিছু করতে পারবে না, আমি বসে আছি, সত্যি কিছু হবে না তোমার। হ্যাঁ হবে না তো, কারণ তুমি তো আগে তোমার দরজা বন্ধ করে দিয়েছো। আমি তো ভেবেই নিয়েছি যে আমার কিছু হবে না। আমাদের 16 জনের মধ্যে 16 জন একসাথে পিএলআর করেছিল, একজন কিছুই দেখতে পায়নি, কারণ প্রথম থেকেই লজিক্যাল মাইন্ডকে প্রাধান্য দিয়েছে। আমাদের দুটো মাইন্ড হয়, কনসিয়াস, সাবকনসিয়াস। নর্মালি কনসিয়াস মাইন্ড হচ্ছে এই যে আমরা এই জগতে বিচরণ করছি, পড়াশোনা করতে হবে, সার্টিফিকেট গ্যাদার করতে হবে, চাকরি করতে হবে, বিয়ে করতে হবে, বাচ্চা হবে, বা আমার দেখাশোনা, কনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড 6 থেকে 7 বছর অবধি তোমার সাথে বড় হয় ছোটবেলায়, তারপরে ও ঘুমিয়ে যায়। কখন জাগে? কখনো জাগে যখন ধরো তুমি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, ভিতরে একটা বাচ্চা জেগে উঠলো, আমার কি হবে? তো বাচ্চা, ও তো 6-7 বছরের, হ্যাঁ, আমার কি হবে? আমিও ভাবছি আমার কি হবে। সত্যি তো হয়। তো তখন আমাদের ব্রেন প্রোগ্রামিং কি, দেখো এখন তোমার হাই উঠবে না, এইবার বলছি ব্রেন প্রোগ্রামিং কি। আই ওয়াজ জাস্ট থিংকিং কি করে তোমার হাইটা বন্ধ করা যায়। থ্যাঙ্কস টু ডিভাইন কি আমাকে ওই রাস্তা দেখালো। এইবার হচ্ছে কারণ আমরা কিন্তু মোটিভেটেড হই, যাকে বলছি সে যদি হাই তাহলে তো মোটিভেটেড হবো না। এইবার আমাদের মাইন্ডকে আমরা কি করি, যেই ভয়টা আসছে, তার মানে বাচ্চা জেগে উঠেছে, ওকে কিন্তু বোঝাতে হবে, আরে আমি পারবো, আরে আই ক্যান ডু ইট, ইটস সো ইজি, আরে এটা করে হয়ে যাবে। বাচ্চা বলে হ্যাঁ, আরে এটা করে তো হয়ে যাবে। সাবকনশিয়াস মাইন্ড ইজ ডিরেক্টলি লিঙ্কড উইথ ডিভাইন। তো যখন ওই জন্য বলে ম্যানিফেস্ট, what we are manifesting, it is actually going inside the subconscious mind, and then subconscious mind is directing that to divine, and divine is saying tathastu. Basic funda. কিন্তু এটা সবাই পারে না তো। জাগাও মনকে, জাগাও। আমরা ওই জন্য বলি ডু দ্য ইনার ওয়ার্ক। ওম চ্যান্টিং ইজ দ্য বিগেস্ট বিগ মন্ত্র। ওর উপরে কোনো মন্ত্র হয় না, আই বিলিভ। শুধু ওম চ্যান্টিং দিয়ে সব চ্যাপ্টার্স জাগিয়ে দিয়ে সাবকনশিয়াস মাইন্ডকে তীব্রভাবে ঘুম থেকে ডেকে তুলে ডিভাইনের সাথে কথা বলিয়ে দেওয়া যায়। আর এটা করতে করতে আমাদের সবসময় আমরা দুটো, আমি কনসিয়াস আর সাবকনশিয়াস মাইন্ড সবসময় অ্যালার্ট রাখি। সেই জন্যে এই যে অপরচুনিটিটা পেয়েছি, অপরচুনিটি ইজ আ বিগ থিং। সবার কিন্তু আসে না, আমার কিন্তু এসেছে। সাবকনশিয়াস মাইন্ডে আমি কয়েকদিন ধরে করে যাচ্ছি কিন্তু প্রোগ্রামিং, আই উইল সিট ফর পডকাস্ট, আই হ্যাভ টু ডু ইট। করে যাচ্ছি। আমি স্বপ্নের মতো দেখছি যে আমি কিন্তু পডকাস্ট করছি। ঠিক আছে, সাবকনশিয়াস মাইন্ড রিচড, তার মানে ওই অবধি চলে গিয়েছে। ডিভাইন সেট থাকতো, আজকে আমি এখানে। একদম সিম্পল ফান্ডা, স্টেপ বাই স্টেপ। তার মানে হোয়াট ইজ ম্যানিফেস্টেশন? ম্যানিফেস্টেশন ইজ নাথিং বাট সাবকনশিয়াস মাইন্ডকে ঘুম থেকে জাগিয়ে দাও, দিয়ে ওর কানে কানে বলে দাও আমার না এটা লাগবে রে, প্লিজ করিয়ে দে, প্লিজ বলে দে একটু করিয়ে দিতে। ও বলে আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ও বলবে ওটা করিয়ে দে না প্লিজ, তো ও বলবে আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেল, আমার কাজ হয়ে গেল। তো স্পিরিচুয়ালিজমে তুমি যদি মানে ভালোভাবে ইনভলভ থাকো, তোমার এই ওয়ার্ল্ডে কোনো কিছু তোমার বাধা নেই। বাধা আমরা ক্রিয়েট করি আমাদের থট প্রসেস দিয়ে। যে জিনিসটা হতে যাচ্ছে না, না মনে হবে না, বোধ হয় আমি আর পেলাম না, হলো না, এই যে আমি ভেবেছিলাম না পাবো না, ওই দেখো হয়নি, আমি সাংঘাতিক বুঝতে পারি, জিরো। অ্যাকচুয়ালি আমরা নিজের পথটাকে নিজেরাই বুঝে বন্ধ করে দিই। বুঝেছো এবার? গুড। এইবার চলে আসি আমি আবার বাবাটাতে। তোমার বাবার ঘটনাটা আমি যাবো। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে যে আমরা পিএলআর এর ব্যাপারে, আবার ট্যারোটের ব্যাপারেও জানবো, বা যেগুলো
তুমি কি এগুলো শেখাও নাকি মানুষকে হেল্প করো, সবকিছু করো? বেসিক্যালি আমি শেখানোটা কম করি, কারণ আমি নিজে প্র্যাকটিসটা বেশি করে ভীষণ ভালো লাগে। শেখানোর চাইতে আমার করতে বেশি ভালো লাগে। আমার মানে মানুষকে কতখানি হেল্প করা যায় সেটা আমি, সময় কতটুকু আছে আমার কাছে আমি নিজে জানি না, কিন্তু যতটুকুই আছে পুরোটা ইন্ডালজ করে ফেলি কি ওদের করতে হবে, কারণ মানুষকে শেখাতে গেলে অনেক টাইম টেকিং। তার থেকে বেশি আমি যদি এই টাইমের মধ্যে আরো 50 জনকে হেল্প করতে পারি তাহলে মনে হলো যে আমি অনেকটা গেইন করতে পারলাম কিছু। কারণ আমার কাছে মনে হয় আমার সময় কম, কেন জানি না মনে হয়, কারণ তোমার কাছে 10 বছর কিন্তু অনেক কম সময়। তো আমার এখন একটা জিনিস ফিলিংস আসছে যে আমার কাছে সময় কম, আমাকে অনেক কাজ করতে হবে। তো যেহেতু জাগৃতি অনেক পরে হয়েছে, তাহলে ফাস্ট করতে হবে। আই হ্যাভ টু রিচ পিপল মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। তাই জন্য শেখানোটা আমি একটু সাইডে রাখি, করাই খুব রেয়ার। যদি আমি বুঝতে পারি যে তোমার মধ্যে খিদেটা আছে তবেই করাবো, নাহলে করাবো না। ও অনলি ফর ফান টাইম আমি মানির জন্য একদমই না। স্পিরিচুয়ালিজমে দেখো মানি ইজ আ পার্ট, বলা কেন হয়, সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করতেই হবে, কারণ এই ওয়ার্ল্ডে তো ডিভাইন ঘুরছেন না, ডিভাইনের ডোমেনে ঘুরছেন। আমরা এই ওয়ার্ল্ডে আছি, আমাদেরকে ওইটা শিখিয়েছে যে বাঁচতে হলে ইনকাম করতে হবে, সে পড়াশোনা দিয়ে হোক আর স্পিরিচুয়ালিজম দিয়ে হোক আর যা দিয়ে হোক করতে হবে, ওটা তো করতেই হবে। তাই জন্য আমাদের অ্যামাউন্ট নিতেই হয়। আর তোমার থেকে আমি অ্যামাউন্ট নিচ্ছি ঠিকই, কিন্তু এনার্জি যেটা এক্সচেঞ্জ হচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে। সেই জন্য বলে ফ্রিতে করবে না, কারণ ইটস অ্যান এনার্জি এক্সচেঞ্জ। তুমি যদি মন থেকে তাকে ফ্রিতে করো দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু সে যদি তোমার টাকা মেরে দিয়ে চলে যায় না, তুমি জানবে এটা যে ওর কাছে ফেরত আসবে না, সেটা 3 গুণ আসবে, কারণ ইন্টারেস্ট জোড়া হয়। এটা কিন্তু নিয়ম সব আছে, ওই নিয়মটাকে আমরা এখানে অন্যভাবে অ্যাপ্লাই করি, কিন্তু সব নিয়ম কিন্তু ওখানে বানানো। অ্যান্ড লর্ড নারায়ণা ইজ দ্য গ্রেটেস্ট মাইন্ড ইন, মানে ইজ দ্য ফাদার, বলো না জগৎ পিতা, উনি যে কি ক্রিটিক্যাল এবং কি সহজ সব বোঝা যায়। তোমাকে ঘুরিয়ে পক করে ফেলে দিতে পারবে বা তুমি যদি তাকে সেরকম করে নিজের সন্তান রূপে দেখতে পারো, তোমার কোলে এসে বসে থাকবে। তো দ্যাট ইজ হিম। আর যে নিচে যে নাম্বারটা চলছে ফুল স্ক্রিন মানে দেখা যাচ্ছে, সেই নাম্বারে যদি তোমাকে কেউ কল করে বা জানাতে চায় পিএলআর টিএলআর সবকিছু তো ব্যবস্থা আছে। আমি অ্যাকচুয়ালি অনলাইনে পিএলআর করাই। আমি যদি দেখি প্রচন্ড বোঝা যায়, ভাইব্রেশনসে বোঝা যায় যে মারা যাচ্ছেন প্রায়, মানে এত খিদে তার এবং জানতেই হবে, তখন আমি গিয়েও করাই। কিন্তু বেসিক্যালি আই অ্যাভয়েড দ্যাট যতক্ষণ না আমি ওই ইনটিউশন পাই যে না যাওয়া উচিত। হ্যাঁ, এইবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেও আসবো, তার আগে একটুখানি বলে দিই। আমি বললাম না আমি কিন্তু হারিয়ে যাই, আমি অনেক হারানোর না, কারণ মানুষের যখন এতক্ষণ শুনছে, মানুষের ইচ্ছা করবে যে এই জিনিসগুলো আরো ডেপথে যাক এবং মানুষ এগুলো জানুক। যেমন কিছুদিন আগে তোমাকে একজনের নাম্বার আমি মনে হয় পাঠিয়েছিলাম যে পিএলআর করতে পারে, হ্যাঁ ঠিক আছে, তাকে পাঠিয়েছি, সে কল করছে আমি জানি না, কিন্তু এরকম করেননি, তার মানে ইনটিউশন হয়নি, উনি জাস্ট ফর ফান বা জাস্ট ফর দ্য সেক উনি ইনফরমেশন নিয়েছেন, কিন্তু ওনার দরকার নেই বলে উনি আসেননি। কারণ উপরওয়ালা, আমি না ডিভাইনকে একটা ওই যে ম্যানিফেস্ট করে রেখেছি, শুধুই তারা আমার কাছে আসবে যাদের খুব দরকার, এর আগে কেউ যেন না আসে। কারণ অনেকে আছে টাইম পাস করে। অ্যাস্ট্রোটকেও যখন আমি বসি, আমি তার আগে প্রত্যেকদিন একটা প্রে করে বসি যে শুধু তারা যেন আমাকে কন্ট্যাক্ট করতে পারে যাদের খুব প্রয়োজন, এবং সেই রকমই মানুষরা আসে। এগুলো তুমি যদি ভিজুয়ালাইজ করো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। ধরো তুমি কোনো একটা, তোমাকে একটা সিম্পল টিপস, ট্রিক প্লাস টিপ দিয়ে দিলাম। কোনো একটা কাজে যাচ্ছ, তুমি ভিজুয়ালাইজ করো গ্রিন হয়ে গেল জিনিসটা, তোমার এই কাজের জায়গাটা গ্রিন হয়ে গেল, দ্যাট ইজ অ্যাবান্ডেন্স। এটা কি করে বুঝবো আমি? ভিজুয়ালাইজেশন বোঝার দরকার নেই, শুধু চোখ বন্ধ করো, দেখো থার্ড আইকে অ্যাক্টিভেট না হলো, আমাদের সবার মধ্যে পাওয়ারটা থাকে, কুণ্ডলিনী মায়ের শক্তি, চক্রার শক্তি সবার মধ্যেই থাকে, সেটা শুধু জাগৃত করতে হয়। তুমি অ্যাটলিস্ট এখানে কাজ করো যে আমি যেন দেখতে পাচ্ছি, যে জায়গাটা যাচ্ছে ওই জায়গাটাকে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করো, যেন দেখো পুরো গ্রিন ভাইব্রেশন, পুরো গ্রিন ভাইব্রেশন দেখবে, আর বলবে আমার যেন অ্যাবান্ডেন্স বাড়ে, আমি যে জায়গাটা যাচ্ছি ওখানে আমার যেন কাজটা হয়, আমি যেন আরো উপরে উঠি, এইটা মনে মনে প্রার্থনা, দ্যাট ইজ ম্যানিফেস্টেশন। আর গ্রিন ভাইব্রেশন দেখার চেষ্টা করো, তাতে কি হয়, ওই জায়গাটায় গ্রিন ভাইব্রেশন মানে অ্যাবান্ডেন্স। একদম সোজা কথা, রেকিতে এটাই বলা হয়, তুমি সোজা তোমার ব্লেসিংস, তোমার অ্যাবান্ডেন্স, ডিভাইন ব্লেসিংস তুমি অলরেডি শাওয়ার করে দিল ওখানে, তো তোমার তো কাজ হবেই। এটা একটা ট্রিক, তুমি করে দেখো, আমাকে ফোন করে পরে জানাবে দিদি হয়েছে। ধরো ভেরি ইম্পসিবল, আমার সব থেকে ভালো লাগে সেই কাজগুলো করতে যেগুলো ভীষণ কঠিন, কারণ ওটাতে বোঝা যায় আমি কতটা শিখেছি,
আমার ইজি কাজ করতে ভালো লাগে না। অ্যাস্ট্রোটকেও যখন ফোন আসে, এমন অনেক ফোন আসে না যেগুলো মাথা ঘুরিয়ে দেয়, দারুণ লাগে ডিল করতে, কারণ তখন আমি ডিভাইনের কাছে ডিরেক্টলি বলি প্লিজ হেল্প মি। হ্যাঁ, এবার একটা জিনিস আমি মনে করি যে হার্ড কাজটা যদি প্রথমে আমরা করে নিই না, তাহলে আমাদের আমার মনে হয়, আমি পার্সোনাল কথা বলছি, আমি অন্য জানি না, আমি অনেক কিছু হার্ড কাজ করেছি, এই এডিটিং থেকে শুরু করে সব যা যা কাজ হয়, এটার বাইরেও অনেক হার্ড কাজটা আগে করে নিয়েছি। কারণ আমি মনে করি ওটা যদি আমার আজকে 5 ঘন্টা লাগে করতে, কালকে কিন্তু ওটা আমার 5 ঘন্টা লাগবে না। কারেক্ট, কালকে ওটা আমার 4.5 ঘন্টা লাগবে। কারেক্ট, এফিসিয়েন্সি এসে যায়। হ্যাঁ, এবার ওই কাজটা যদি আমি পরপর 10 দিন বা 1 মাস বা 1 বছর ধরে করি, সেই 5 ঘন্টাটা আমার শেষে গিয়ে 1 ঘন্টা হয়ে যায়। এরকম জাস্ট এরকম একটা লাগবে, কিন্তু এইরকম হয়। হ্যাঁ, মানে তখন আমার কাছে ওই জিনিসটা কোনো হ্যাঁ, আমাদের যেরকম অ্যাস্ট্রোটকে আমি দেখতে পাচ্ছি না কিন্তু তোমাকে কে, কিন্তু পাস্ট লাইফে চলে গেলাম। অনেক সময় যদি মনে করি যে ওকে বলা উচিত তাহলে বলি, যদি মনে করি যে না বলবো না তো বলি না, কিন্তু বুঝে যাই সব। এটা হচ্ছে কারণ ওই যে তুমি যে কাজটা করতে করতে তুমি এফিসিয়েন্সি বেড়ে যায়, তুমি আরো পারফেক্ট যে কোনো কাজে। ম্যাথস করছো, যত প্র্যাকটিস করবে তত তোমার হাতের তুড়িতে ম্যাথস দেখলে। আমার দাদা ভীষণ ভালো ছিল ম্যাথসে। কি করে? ওর স্কুল খোলার আগে ওর নেক্সট ডে ক্লাসে উঠেছে, সেই ক্লাসে ম্যাথসের বই ও মানে করে সব শেষ, চ্যাপ্টার শেষ, তখন স্কুল খুললো। ও বলতো যে অঙ্কটা দেখলেই না আমার পুরো ছবিটা এসে যেত, যেটাকে এইভাবে করে এটার আনসার, এটা প্র্যাকটিস মানে কি ও পুরো ছবি এসে যেত, এটার আনসার। আর আমার ছিল অঙ্ক দেখলে অ্যারিথমেটিক, ঘুরতে থাকতাম কি করে আনসারটা বের করবো। আমার তো ঘুরতে যেত, আমার জ্বর আসতো। ওই যে একটা আছে না এত সেন্টিমিটার ওঠে, ওই যে ক্যাটারপিলার না কি জানো, তোমাকে আমি তাও তুমি তো তাও একটু মনে হয় কত সেন্টিমিটার। আরে না, আমার মনে হতো ক্যাটারপিলারটাকে নামিয়ে দিই, তাহলে আমার অঙ্ক করতে হবে না, এত রাগ উঠতো আমার। আর ওই যে চৌবাচ্চার মধ্যে জল ভরা, এত ইরিটেটিং, মনে হতো চৌবাচ্চা ফুটো করে দিই, জল বেরিয়ে যাক, আমি করতে হবে না। বাট অঙ্ক আমার দাদা বলতো যে আমি অঙ্কটা দেখলে পুরো সলিউশনটা চোখের সামনে, আনসারটা দিস ইজ আনসার। তার মানে কি? প্র্যাকটিস মেক্স আ পারসন পারফেক্ট। নাও ইফ আই এম লুকিং অ্যাট ইউ, এটা আমার এই দিকে এসছে। পড়াশোনায় আমার ফান্ডা ছিল ফার্স্ট 6 মান্থস মাস্তি মারো, নেক্সট 6 মান্থস পড়াশোনা করো। সেটা আরো কমতে লাস্ট 2 মান্থস পড়াশোনা করে এরকম হয়েছিল। ঠিক আছে, ভগবানের কৃপা যে মাস্টার্স কমপ্লিট করতে পেরেছি, না হলে বোধহয় সেটাও পারতাম না। ভগবানের কৃপা যে বের করে দিয়ে কে কি করবো, বের করে দিয়ে একটা সার্টিফিকেট লাগবে। এখন কি হয়েছে, when I look at somebody, এই যে বাসে আসছি, if I focus into someone, ওর মনে কি কথা চলছে আমি কিন্তু শুনতে পাই। মারাত্মক কথাবার্তা আসে, কিন্তু মারাত্মক কথাবার্তা। যখন এটা প্র্যাকটিস করিয়েছে ইউনিভার্স আমাকে, জাস্ট ইউনিভার্স সেড ট্রাই। কিরকম শুনছি জানো? বাড়িতে মেরে এসছি, আবার গিয়ে মারবো। শাশুড়িকে মেরে এসেছে, আবার গিয়ে মারবে। এটা বউ বাসে ভাবতে যাচ্ছে। ইরিটেটিং লাগে আমার, কষ্ট হয়, কান্না আসে যে এই ধরনের মানুষের সাথে আমরা চলাফেরা করছি। শুধু এরকম না, বহু ধরনের কথা শুনতে পাই। তোমার মনের কথা শুনতে পাচ্ছি আমি তোমাকে চেনা বলে আমি বলে দেবো। তোমার লজ্জা লাগতে পারে যে এটা কি, দ্যাট আমি বলবো না 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 এরকম কিছু না, কিন্তু আমি জানি ওটাই। ইউর লাইং, ইউর লাইং। যেরকম উনি কি ভাবছিলেন আমি যখন ঢুকেছি, আমি কিন্তু জানি, কিন্তু উনি, আপনি এত চিন্তা করবেন না, হ্যাঁ, এভরিথিং উইল বি ফাইন। এটা কি করে, মানে এই পাওয়ারটা আসে কি করে? প্র্যাকটিস এন্ড ব্লেসিংস। বাবা মা একটা জিনিস মারাত্মক করে গিয়েছে, আমাকে ব্লেসিংস দিয়ে গিয়েছে। আর এই ব্লেসিংস গুলো না দেখা যায় না। দেখো, আই এম এক্সাইটেড, আমি কিন্তু চেয়ার ছেড়ে অলমোস্ট দাঁড়িয়ে যাচ্ছি। ওয়াই? বিকজ আই এম ট্রিমেন্ডাসলি আই এম গেটিং ভাইব্রেশনস, যে আমি ঠিক বলছি। ঠিক আছে, এসিও কাজ করছে না মনে হয়, তুমি এসি বন্ধ করে দিলে আমার কোনো ফারাক পড়ে না, কারণ আমি ভাইব্রেশন পাচ্ছি। বাবা মার ব্লেসিংস ভীষণ দরকার পড়ে এগোতে হলে, এবং বাবা মা হচ্ছে গড ইন ডিসগাইজ। তো একদম হাতে নাতে আমি জিনিসটা ফল পেয়েছি, যে বাবা মা যে ধরনের আশীর্বাদ করে গিয়েছে, সেই আশীর্বাদের সামনে আমি মানে সব কিছু ছোট, মানে ডিরেক্ট ভগবানের সাথে কানেক্টেড করে দিয়ে চলে গিয়েছে। এখনো তারাও আছে। আর ইউনিভার্স যে আনসার দেয়, সে যে আওয়াজ, ওই যে দৈবিক বাণী শোনা যায়। এটা আমি অনেকে শোনা যায়, এবং বোঝা যায়, অদ্ভুত আওয়াজ ওটা, কিন্তু অদ্ভুত একটা আওয়াজ আছে। কিরকম বল, এইটা করো। আর এমন না, আমার আবার গায়ে কাটা দিচ্ছে, মানে ইউ আর বাউন্ড টু লিসেন টু হিম। সেটা দেবী ভয়েস হোক বা দেব ভয়েস হোক, ওনারা এমন ভাবে কথা বলেন না, ইউ উইল বাউ ডাউন। তুমি কোনো আওয়াজ, তোমার এক্সট্রা কিছু আসবেই না, যে না, কিন্তু আমি তাও করি। কেন করব? কি হবে শুনি?
আগে করি, তাহলে তোমাকে যেটা বলেছি ওটাই করো না, আগে আমি জানি কি হোক। আর একজন, আমি বলছি তোমাদের মধ্যে একজন অবাধ্য আছে, দ্যাট ইজ মি। আমি তো একটু জিজ্ঞেস করবি, এটা একটু মজা করি, বাট আই নো কি আমাকে যেটা বলছে আমি কিন্তু রিকনফার্ম করি এইভাবে যে আমি কি ঠিক শুনছি। এবং আমরা না অনেক কথা ভাবতে ভাবতে ভুলে যাই, এনারা কিন্তু ভুলেন না, কারণ আমি নিজে এটার এক্সাম নিয়েছি, নিজেরই এক্সাম নিয়েছি। আমি ধরো বাথরুমে আছি, ওখানে কিন্তু আমাদের রাউন্ড টেবিল মিটিং হয়, এটা বলে দিলাম। তো বাথরুমে কোনো একটা কথা ধরো বললো আমাকে, আমি গান টান গাইছি টাইছি, হট করে জিজ্ঞেস করলাম কি যেন বললো, ওই কথাটাই আবার বললো, ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হলো কিন্তু আমার। তার মানে এটা আমি শুনতে পাচ্ছি, ইট ইজ নট দ্যাট আই এম মেকিং সামথিং, অ্যান্ড ডিরেকশনস অ্যাকচুয়ালি কামস, ইয়েস ইট কামস। তোমাকে আমি বলেছি হাউ আই গট কানেক্টেড, এক তো আমি ম্যানিফেস্ট করে ফেলেছি, আর সেকেন্ডলি তোমার ওই যে ট্যারো কার্ড রিডারের যেটা করেছো, সাথে সাথে আমি মানে কেউ বিলিভ করলেও ফাইন, না করলেও ফাইন, কারণ উল্টোপাল্টা কমেন্টস মানুষ দেয়, তারা যারা বাচ্চা, আমি ভাবি ওরা বাচ্চা মানুষ, ওনারা বোঝেন না। ওনারা যেদিন বুঝতে পারবেন ওনারা আফসোস করবেন যে কেন এরকম কমেন্টস লিখেছিলাম বা ভাবি। আমি আওয়াজ পেয়েছি, গিভ হিম আ কল, একদম সোজা, আমি সাথে সাথে তোমাকে ফোন করেছি, অ্যান্ড আই নিউ কি হোয়াট এভার ইউ উইল সে উইল বি পজিটিভ। কোনো ফোন আসলে, এটা কিন্তু গাইডেন্স আমিও পাই, কি বলতে পারে সেটাও বলে দেওয়া হয়। কোনো কোথাও আমি ভুল করছি, একদম পারলে কান টেনে দেবে, এরকম। যদি তুমি ওইভাবে ওতপ্রোতভাবে ঢুকতে পারো না, তোমার কোনো গাইডেন্স লাগবে না কারোর থেকে, ইউ উইল গেট ডিরেক্ট গাইডেন্স ফ্রম দেম অর হেম, ডিরেক্ট গাইডেন্স। আর মেডিটেশনে বসলে আমি যে কি দেখি, আমি নিজে ওটা আমি বলতে চাই না, কারণ বিলিভ করবে না কেউ, কিন্তু আমি জানি আমি কি দেখি, এবং আমি ধন্য, আমি সেটাও জানি যে আমার মনে হয় দিস ইজ মাই লাস্ট বার্থ, সেই জন্য আমার কাছে সময় অনেক কম, কারণ আমি বুঝতে পারছি দিস ইজ মাই লাস্ট বার্থ, কারণ আমি যা দেখে ফেলেছি মনে হয় যে এই জন্মে কি সব জন্ম মিলিয়ে আমার হয়ে গেছে, আমার যেটুকু পাওয়ার ছিল তার থেকে 3 গুণ বেশি। আর যখন ভালোবাসা আসতে থাকে না, এটাও কিন্তু আছে লাইফে, আমরা ভালোবাসা খুঁজি, সব থেকে বড় ফান্ডা নিজের মধ্যে ভালোবাসা খোঁজো, তুমি ভগবানকে পাবে। এই যে বলে না যে, এটা কিন্তু অনেক আগে বোধহয় শ্রী রামকৃষ্ণদেব বলে গিয়েছেন নাকি, আমি মনে করতে পারছি না, কোনো মহাপুরুষ বলে গিয়েছেন যে নিজের মধ্যেই ভগবানকে খোঁজো তুমি পাবে। এটা সব ধর্মগুরুরাই বলেছে। ইট ইজ সো ট্রু। আমি কিন্তু তোমার ধর্মগ্রন্থ পড়িনি, না না, ইট ইজ সো ট্রু। আর এই কথাটা কিন্তু খালি একটা ধর্মে লেখা নেই, সব ধর্মে লেখা আছে, সব ধর্মে অন্য রকম ভাবে লেখা আছে। হ্যাঁ দেখো, ইসলাম ধর্মে যিনি নবীজি, উনি কিন্তু মক্কাতে যে কাবা হয়েছে, কাবা শরীফ, তার আগে তার সামনে বসে উনি কিন্তু ভাইব্রেশন চেক করেছেন। রিলিজিয়াস ম্যাটারে বেশি যাবো না, কিন্তু আমি বলবো হি ওয়াজ আ স্পিরিচুয়াল গুরু। তো উনি কিন্তু ভাইব্রেশন চেক করে ওখানে মক্কা শরীফ, যে আর কি কাবা শরীফ যেটা, সেটা করা হয়। তারপরে আমাদের যত দেখবে যে স্পিরিচুয়াল গুরু, সবাই মেডিটেশনে বসে আনসার্স পান পেতেন। নিকোলাস টেসলা, উনি কিন্তু একজন বিরাট বড় এনলাইটেন সোল, উনি যে ধরনের আনসার্স পেতেন ডিরেক্ট ফ্রম লর্ড বিষ্ণু, ডিরেক্ট ফ্রম ওনার ক্রিয়াকরণ সব লর্ড বিষ্ণু হেল্প করতেন, যেটা আমি বুঝতে পেরেছি। অন্যরা কি বলবে জানি না, লর্ড বিষ্ণুর মাথা হচ্ছে আমাদের এই যে, উনি মাথা বলতে কি মিন করছি, উনি যে কাজকর্মগুলোতে নিজেকে জড়িয়ে রাখেন, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালিস্টিক প্লেনে যে কাজগুলো করা হয়, সাংসারিক জীবন, চাকরি, হ্যানা ত্যানা, এইগুলোর মধ্যে উনি এই যে সাইন্টিফিক যা কিছু, হি ইজ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট। লর্ড বিষ্ণু ইজ দ্য বিগেস্ট সায়েন্টিস্ট, ওনার উপরে কোনো সায়েন্টিস্ট নেই। উনি, আমরা যা করছি, উনি একটা ছিটকে কিছু দিচ্ছে, সেটা মাথায় পাচ্ছি, সেটা দিয়ে লিখছি। আমাদের এখানে একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন না, উনি ঘুমের মধ্যে ফর্মুলাস দেখতে পেতেন, কোথা থেকে আসছে, সব ফ্রম লর্ড বিষ্ণু, এভরিথিং ফ্রম লর্ড বিষ্ণু। আমি এটা মনে করি ওনার সামনে যে আমি ওনার পায়ের নিচের ব্যাকটেরিয়া, বা তাও না ইনভিজিবল কেউ, কিন্তু তারপরও ভালোবাসা যেটা আসে না ফ্রম দ্য ডিভাইন ওয়ার্ল্ড, তুমি পাগল হয়ে যাবে। চোখ দিয়ে না মেডিটেশন করতে বসে না, চোখ দিয়ে জল পড়ে, কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছি, কি কষ্টে না সুখে, কন্টিনিউয়াসলি কান্না বেরিয়ে যাচ্ছে, এবং কি করে 1-1.5 ঘন্টা বেরিয়ে গেল জানি না, জানি না। এবার তাহলে আমার
আবার আমি ফিরবো ইয়েতে, তুমি বুঝতে পারছো? আমি কিন্তু হারিয়ে যাই। আমি কেন অনেকে ভাবছে যে এটা আমরা এতক্ষণ ধরে এটা কথা বলার, বাবার ব্যাপারটা জানার মাঝখানে এত কথা বলছি, কিন্তু এটা খুব দরকার জানার যে কেন আমরা এটা করছি এবং এর মধ্যে কি কি ভাগ আছে, এবং কেন একজন ইনক্লাইন্ড হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ঢুকতে, স্পিরিচুয়ালিটি কেন, কি জন্য। খালি আমরা ঘটনা, এখানে কিন্তু পডকাস্টে ঘটনা খালি বলবো সেটার জন্য না, আমরা কিন্তু এখানে একটা কানেকশনও কিভাবে করতে পারি একটা ডিভাইনের। আমি যদি এখন ভগবান নাই মানলাম, ধরুন আমি ভগবান আমি মানি না, আমি নাস্তিক, omnipotent তো মানি, কিন্তু আমি পজিটিভ এবং নেগেটিভ তো মানি। কারেক্ট। আমি যদি পজিটিভ কাজটা করি, তো পজিটিভটাকে আমি খুঁজে পাওয়ার জন্য আমি কিছু স্পিরিচুয়াল হতে হয়। আপনি যদি আজকে, আমি ভগবান মানি না কিন্তু আমি রাস্তার কুকুরদের খেতে দিই, হ্যাঁ, এটা তো স্পিরিচুয়ালিটি। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটা তো মানে এটা তো কোনো ভগবানকে বলে, এটা তো সব জাতের মানুষরা অনেকে করে। তুমি এনার্জির সেবা করছো, তুমি ভগবানের সেবা করছো। স্পিরিচুয়ালিটি তো এই স্পিরিচুয়ালিটি পাওয়ার জন্য আমার মনে হয় এতটা কথাটা না একটু বোঝানো খুব দরকার ছিল মানুষের। কারণ অনেকে অনেক কিছু বলে যে নিজেরটাই বলে যায়, কিন্তু কেন করব, কি জন্য করব, এটা করলে যে আমাদের কোন স্পিরিচুয়াল দিক থেকে আমরা মুক্তি পেতে পারি বলতে গেলে, সেটা কিন্তু কেউ বলে না। টিপস দিয়ে দিচ্ছি আমি, আমাকে বলাচ্ছে, আমি বলে যাচ্ছি, উই আর অল রোবটস। হ্যাঁ, রোবটস। হ্যাঁ, যা হয়েছে প্রোগ্রামিং করে দিয়েছি, তুই না এগুলো করে দিবি। হ্যাঁ, আমি তো জানিও না, ঘুমের মধ্যে হয়ে গেল, এসে বলে যাচ্ছি আমি। বাট আই এম নট সেইং এনিথিং। তারা বলাচ্ছে, কিন্তু তারা কিরকম দেখো মহান, তারা নিজেদের নাম খোঁজে না যে আমি আমি আমি, তারা করে না। তারা হচ্ছে বাচ্চারা বলছে চল ঠিক আছে, আমার কথাটাই তো বলে দিল, আর কি চাই, আমি তো আসবো না, আমি বলিয়ে দিলাম আর কি। মনটা কি অদ্ভুত ধরনের। আর আমরা এই একটা ধরো বাড়ি বানিয়েছি, আমার আমি আমি তুই জানিস তুই কার সাথে কথা বলছিস, ওরা শুনলে হাসবে, তুই কার সাথে কথা বলছিস মানে। আর উপর দিয়েও ভাবছে জমিটাও আমার, জন্মও আমি দিলাম, ধরতি মাতা আমাদের পারমিশন দিয়েছে বলে আমরা এই ধরতির উপরে বাস করছি। যদি ধাক্কা মেরে ফেলে দেয় আমরা স্পেসে কোথায় যাব? ধাক্কা মারার থেকে না, আমাদের একটা নিয়ম আছে, পৃথিবী ঘুরতে যদি 1 সেকেন্ড 1 মিনিট সেকেন্ড ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি থেমে যায় আমাদের পুরো পৃথিবী ডিস্ট্রয়েড হয়ে যায়, ফুললি ডিস্ট্রয়েড। এবার আপনারা ভাবছেন কি করে ডিস্ট্রয়েড হয়ে গেল। ভাবুন একটা জিনিস, যে একটা পৃথিবী ঘুরছে 1 কিলোমিটার বা একটা স্পিডে ঘুরছে, হঠাৎ করে যদি কোনো জিনিস স্পিডে দিয়ে আটকে দিই, তাহলে কি হচ্ছে, পুরো জিনিসটা তো নড়ছে, তেমনি ঘড়িটা হাতটা এরকম জোরে ঘোরাচ্ছে, এটা সাথে নড়ছে, তো তেমনি আমাদের ঘড়িটাও যেমনি এরকম নড়ছে, পৃথিবীর উপরে তো বিল্ডিং টিল্ডিং গুলো আছে, ওরাও একটা সব তো ঘুরছে উইথ ব্যালেন্সে ঘুরছে। আটকে গেলে সেটা পুরো ঝটকাতে পুরো পড়ে যায়। বাচ্চারা কি করে, কেন দেরি লাগে বাচ্চাদের হামাগুড়ি দেওয়া ফার্স্টে, তারপরে দাঁড়িয়ে পড়ে যায়। ওরা ওই মাধ্যাকর্ষণ শক্তিটা বুঝতে পারে যে আরে কিছু তো একটু প্রবলেম হচ্ছে, আমাকে এটাতে কনকার করতে হবে, এটা ওদের 1 বছর সময় লাগে ওদের। আমরা ভাবছি আরে দাঁড়া ওরা বলছে দাঁড়া, তুই দাঁড়া, আমাকে সময় দে। ঠিক আছে, এবার আবার ফিরছি আমি এইবার বাবারটাতে ঢুকে যাচ্ছি আমি। এইবার বাবাটাতে চলে আসছি। তারপরে আমাদেরকে এরকম ব্রেন গেমস খেলানোর পরে আমাদের বললো নাও উই উইল গো ইনসাইড দ্য পিএলআর, সো আর ইউ অল রেডি? তো আমি তো ভীষণ এক্সাইটেড, ইয়েস আই এম রেডি, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। ডিম লাইট করে দেওয়া হলো, লাইট মিউজিক চালিয়ে দেওয়া হলো, অ্যান্ড শি স্টার্টেড গিভিং ইনস্ট্রাকশনস। আমাদের বলেছিল ফলো মাই ইনস্ট্রাকশনস, এবং ওইটা যেভাবে বলে না, ওই জিনিসটা এত বিউটিফুলি বলে, নাও ইউ আর গোয়িং ব্যাক টু ইয়োর মাদার্স ওম। এইভাবে উনি কথাটা বলেন। প্রথমে মায়ের বুম্বে নিয়ে যাওয়া হয়, তারপরে বলা হয় লুক অ্যাট ইয়োর সেলফ, হাতগুলো দেখো তো তোমার কি ভেজা না শুকনো, তুমি দেখতে পাবে তোমার ছোট্ট ছোট্ট হাত তুমি দেখতে পাবে, কিন্তু একদম কারণ তুমি মায়ের বুম্বে আছো। তোমার সোলটাকে পিছিয়ে, তাও এত স্পিডে না, তোমাকে বলবে ধরো ইফ ইউ আর 29, বলবে গো 10 years back when you were 19, দেখো তো তুমি কি করছো, তুমি দেখবে তুমি ফ্রেন্ডসদের সাথে ধরো পাঁচিলে বসে আছো, বা তুমি সাইকেল চালাচ্ছ, হ্যাঁ তুমি সাঁতার কাটছো, তুমি দেখতে পাবে লিটারালি। তারপরে বললো নাও গো ব্যাক more 10 years when you're just 9 years old, now see what you're doing. তুমি দেখছো তুমি অঙ্ক করছো আর মাথা চুলকাচ্ছ। তারপরে তোমার বাবা এসে টাস করে একটা মেয়ে বললো কি করছিস, মা কিন্তু দেবে, ওখানে কিন্তু মা বসে আছে, লিটারালি তুমি দেখছো যেগুলো হয়ে গিয়েছে। তারপরে যখন বলবে নাও ইউ গো ব্যাক টু your age when you were only 1 years old, just see what you're doing. তুমি দেখবে তুমি ক্র্যাডলের মধ্যে আছো, তুমি দেখতে পাচ্ছ তোমার ইয়াং মাকে দেখতে পাবে, তুমি ইয়াং মা ইয়াং বাবা সব ঘোরাফেরা করছে, একদম মানে যেটা তুমি কখনো ভাবতে পারোনি, ছবিতে দেখেছো সেই বাবা মাকে দেখতে পাবে। এবং মা এসে তোমাকে দেখে গেল তুমি কি করছো, হ্যাঁ কি খাচ্ছো, আদর করে দিয়ে চলে গেল, তুমি দেখতে পাবে।
এবং সেই এনভায়রনমেন্ট সেটা কারণ তোমার ব্রেইন ইজ আ মাস্টার চিপ। তুমি ছোট হলেও কি হচ্ছে, তোমার তো ভিতরে মেমরি ঢুকে গিয়েছে, তো ওই মেমরিটাই প্রজেক্টেড হয়। তারপরে তোমাকে বোম্বে নিয়ে গেল, নাও ইউ আর ইনসাইড ইউর মাদার্স হোম, সি ইউর হ্যান্ডস, ইজ ইট স্টিকি অর ভেরি রাফ? তা আমি আমার হাতটা দেখেছিলাম স্টিকি, ছোট ছোট হাত। তারপরে বলেছিল জাস্ট কাম আউট অফ দ্য হোম অ্যান্ড সি দ্য ফেস অফ ইউর মাদার। তো আমি দেখেছিলাম মা খুব চিন্তিত হয়ে বসে আছে, একদম ইয়াং মা চিন্তিত হয়ে বসে আছে, এই পাতলা পুতলা। তো মাকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে মা আমি হওয়ার আগে কি তুমি খুব চিন্তিত ছিলে? বলে বলতে পারবো না রে, তোর দাদাকে নিয়ে, আমি আর আমার দাদা 1 বছর 11 মাসে ছোট বড়। তো বললো ওকে বাড়িতে রাখা হয়েছে, বৌদিরা ঠিক করে খাওয়া টাওয়া দিচ্ছে কিনা এগুলো নিয়ে হয়তো বা চিন্তা করতাম। আমার এত ডিটেলস মনে নেই, তবে হ্যাঁ আমি শীতকালে জন্মেছিলাম, তো চাদর টাদর পরে মাকে আমি বারান্দায় মোড়ার মধ্যে বসে থাকতে দেখেছি। তো মাকে আমি ডিসক্রাইব করেছি সিনটা, মা বলে হ্যাঁ মিলছে, খানিকটা মিলছে, কিন্তু কি ভাবছি এটা বলতে পারবো না, কিন্তু আমি মোড়াতে বসতাম, এটা আমার মনে আছে। লং ব্যাক তো ওই জন্য মা বলেছে আমার তো মনে নেই। তারপরে আমাকে এটা দেখার পর আমাকে বললো না, আমাদের সবাইকে বললো নাও গো ব্যাক টু ইয়োর পাস্ট লাইফ, সি ইউ ক্যান সি স্টেয়ারকেস, মানে তুমি সিঁড়ি দেখতে পাচ্ছ, দেখো একটা সিঁড়ি নেমে যাচ্ছে। তো আমরা দেখলাম হ্যাঁ সিঁড়ি নামছে, ওই দেখো একটা পৃথিবী দেখতে পাচ্ছ, আরেকটা পৃথিবী দেখতে পাচ্ছ তুমি, there is another earth, can you see that? হ্যাঁ দেখতে পাচ্ছি। বললো নাও স্লোলি ইউ ফলো দ্য স্টেপস অ্যান্ড জাস্ট জাম্প ফ্রম দ্য লাস্ট স্টেপ and just see what you're seeing. তোমার পা কিরকম, কি পরে আছো, চপ্পল পরে আছো, স্যান্ডেল, বুট, কি তোমার হাতটা দেখো তো, ইজ ইট আ মেল হ্যান্ড অর আ ফিমেল হ্যান্ড? তুমি দেখো তো তুমি কোন জায়গায় পড়ছো, সেই জায়গার নাম চলে আসবে, সেই জায়গা কোন ইয়ার, কোন কোথায় সব চলে আসবে, দেখো তো। আমি দেখতে পেয়েছি, and I literally saw myself as a soldier. রেড ইউনিফর্মে যেরকম ওরা থাকতো না আগে, যেরকম ওই যে ফ্রেঞ্চ রেভলিউশনে ভেবে নাও, তোমার নেপোলিয়ন বোনাপার্ট, তো ওখানে ওনারা যেরকম ড্রেস পরতো আমি এরকম দেখেছি নিজেকে, একদম বাবা 6 ফিটের উপরে হাইট, অ্যান্ড ইট ওয়াজ সো ইজি ফর মি টু রাইড আ হর্স। আমি ঘোড়ার জীবনে চড়িনি, কিন্তু আমি ফিল করছি আমি ঘোড়া চড়ছি, অ্যান্ড ইটস সো বিউটিফুল। আমি ঘোড়া চড়ছি, ছোটাচ্ছি, ফায়ার বলছি, তোমার ওই যে কামান দাগাচ্ছি, আমার সব কথা এরা শুনছে, মানে লিটারালি ওয়ার ফিল্ডে আমি দেখছি নিজেকে। আর কি কমান্ডার ছিলাম বোধহয় আমি, আমার ভিক্টর ছিল আমার নাম। আচ্ছা এটার আরো ডিটেলস আমি গেলে তো মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? there is a story of a soldier named Victor. there is a story. এখন ওটা একজন ভদ্রমহিলা বলেছিল যে আমি তোমার গল্পটা পড়েছি, কিন্তু আমি নিজে জানি না আমার গল্পটা, কিন্তু আমি দেখেছি, ঠিক আছে? তো there is a story of a soldier named Victor during the French Revolution time. কিন্তু আমি বাকিটা যেতে পারিনি, ভদ্রমহিলা বলে দিয়েছিল। পরে আমার পরিবারের সাথে কি হয়েছিল, কারণ ম্যাডাম যখন বের করে আনে তারপরে তার যেতে পারি না, তখন তো সবে সবে শিখছি। তো এটা সো ইন্টারেস্টিং। পরে আমি নিজে যখন গিয়ে রিকনফার্ম করলাম, নিজেরাও নিজেদের পিএলআর করতে পারি, তখন দেখলাম হ্যাঁ কেন হয়েছিল কি হয়েছিল সব দেখেছি। তো এইবার বলবো, আমার ছেলেকে ছোটটাকে দেখে মনে হয় একটু ফরেনার, ওই জন্মে ওই আমার ছেলে ও ওই রূপেই কিন্তু এই জন্মে জন্মেছে ছোটটা। শুধু ও গ্যালিস দেওয়া যে শার্টগুলো পরতো না আগেকার বাচ্চারা, ওই সময় ওইভাবে ওখানে আমি দেখেছি, এখন ওই রকম থাকে সেম। আর সেই জন্মে ওর সাথে আমি ডিপার্টেড হয়ে গেছিলাম পরিবারের থেকে, সেই জন্য আবার এসছে। So this is the way we are connected. উইলিয়াম ছিল, ভিক্টর ছিল, ভিক্টর। আমি এবার বাকিটা বলছি। আমি দেখলাম যখন ওয়ার ফ্রন্ট, ভিক্টর যখন তুমি ছিলে সেই সময় তোমার সাথে তোমার সন্তানের বিচ্ছেদ হয়ে গেছিল। হ্যাঁ, এবং হয়েছিল পরের দিকে, মানে যখন এগুলো সব আসছি আমি, সব আসছি। আমি একটু ক্লিয়ার, হি ইজ দ্য লিভিং ইনস্টেন্স, তোমার চোখের সামনে এক্সাম্পল। আমার ছোটটা একদম যে দেখেছে সেই বলেছে ইউরোপিয়ান গায়ে লাগে, একদম ইউরোপিয়ান বাচ্চা, ঠিক আছে? একদম ওই টাইপের দেখবে, ফিচার্স টিচার্স ওই টাইপেরই, কিন্তু আমি জানি হ্যাঁ কেন লাগে, সেটার কারণটা আমি জানি। দিস ইজ দ্য রিজন। একদম সেম চেহারা ওখানে ছিল, সেম ঘুংরালু চুলগুলো একটু বড় ছিল, ওর একটু দেখবে চুলের প্যাটার্নটা একটু ঘুংরালু, ঠিক আছে? অ্যান্ড হি আন্ডারস্ট্যান্ডস মি লাইক এনিথিং, আর তখনও তাই ছিল। তো সেটা কি করে বুঝলাম, সেদিকে আসছি। ম্যাম যখন বললো যে নাও সি ইয়োর হ্যান্ডস অ্যান্ড ফেটস অ্যান্ড এভরিথিং, তো আমি তো ম্যাডাম বলছে, আমি নিজেকে দেখে নিজে চমকে যাচ্ছি, আমি কি দেখছি। আর ম্যাডাম বলেছিল হোয়াট এভার উইল কাম টু ইয়োর মাইন্ড জাস্ট গ্র্যাব ইট, তুমি লজিক্যাল মাইন্ড লাগাতে যাবে না, তুমি তোমার সাবকনশিয়াস মাইন্ডকে জাগিয়ে দেওয়া হয়েছে, সে যা দেখাচ্ছে তুমি সেটা আগে দেখো, ধরো, তারপরে দেখো কি করে তুমি গো উইথ দ্য ফ্লো। এখন কথাটা খুব কোট অ্যান্ড কোট খুব পপুলার হয়েছে, লিটারালি হোয়াট ইজ গো উইথ দ্য ফ্লো, তখন বুঝেছি।
তখন এত পপুলারিটি আসেনি এই সেন্টেন্সটা, কিন্তু আমি তখন বুঝেছি জিনিসটা কি হয়। ওয়ার ফ্রন্টে আছি সেখানে, তারপরে ম্যাম তো জানে না যে আমরা কি দেখছি, বললো নাও কাম ব্যাক টু সাম আদার টাইম ওয়েন ইউ আর লিটল বিট ফ্রি, সি হোয়াট ইউ আর ডুইং। আমি দেখলাম আমি নিজের চেম্বারে বসে ওই যে পাখির পালক আছে না, ওটা দিয়ে পেন, ওটা দিয়ে কি লিখছি, and I'm literally thinking about something, কি কোনো কিছু রাজাকে বোধহয় লিখে পাঠাতে হবে, এরকম আমি লিখছি সামথিং। হ্যাঁ, আমি লিটারালি লিখেছি যে পালকওয়ালা পেন দিয়ে লিখছি। তুমি জানো এই জন্মে আমার ইঙ্ক পেন ভীষণ পছন্দ, আর লিটারালি আমার পালকওয়ালা ইঙ্ক পেন আমার ইচ্ছে আছে, অ্যান্টিক পিস হয় না কিনতে পাওয়া যায়, আমি কিনবো। কেন জানি না, আমার ছোটবেলা থেকে অ্যান্টিক জিনিস ভীষণ টানে, কিন্তু আমি কখনো কিনিনি ভূতের ভয় ছোটবেলায়, যে খাট নিয়ে আসবো তারপরে ভূত ঘুরছে, কোনো দরকার নেই। ড্রেসিং টেবিল নিয়ে আসলাম, তারপরে দেখলাম আমার পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে, কোনো দরকার নেই, এই ভয় কিনতাম না। কিন্তু টু বি ভেরি অনেস্ট, কিন্তু আমার ইচ্ছে কেন এই জিনিসটা ভিতরে, ফায়ার প্লেস আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি যে দেশে জন্মেছি ফায়ার প্লেস থাকবেই না, মানে কলকাতাতে, মানে আমি জন্মেছি আসামে, সেখানেও যা আছে, কিন্তু ফায়ার প্লেস লিটারালি যেরকম আমি এটা খুব পছন্দ করি। আমি পিয়ানো ভীষণ পছন্দ করি, পিয়ানো ভীষণ, আমি লিটারালি দেখেছি বাজাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি এই জন্য আমি পিয়ানো বাজাতেই পারি না, কিন্তু আমি পিয়ানো ভীষণ পছন্দ করি। কিন্তু আই বিলিভ যে হারমোনিয়াম পারে সে পিয়ানো পারবে, তা হারমোনিয়াম আমি পারি, তো পিয়ানোর সামনে বসে দিলে আমি সেটাও পারবো, আই বিলিভ দ্যাট। আর আমি খুব ভালো সিঙ্গার এই জন্মে আমি ছিলাম, আমি এটাও কানেকশন আমি পেয়েছি আমার আরেক জন্ম থেকে, কি করে এই ব্লেসিংসটা এসছে। I was we were about to make a group when we were in masters, কিন্তু হয়নি, কখনো হয়নি, আমরা ওরকম চিন্তা ভাবনা করতাম তখন। এইবার আবার চলে আসছি আমি আমার ফ্রেঞ্চ রেভলিউশন 1792 এর টাইমে বোধ হয়, ঠিক আছে। তো এডিনবার্গ প্যালেস হচ্ছে হোলিরুড প্যালেস, দেখে নিও, হোলিরুড প্যালেস বলে দিলাম। ওখানে আমি দেখতে পাচ্ছি বড় বড় ওয়াল পেন্টিংগুলো, আর লনটা আমি দেখতে পাচ্ছি বিশাল বড় লন, মাঝখানে ফাউন্টেন, ঝর্ণা, ওই যে এই টাইপের ফাউন্টেনগুলো, আর এইভাবে লনটা যাচ্ছে, আমি লনের মধ্যে হর্স নিয়ে রাইড করছি, আমাদের বলছে সি দেয়ার উইল বি আ ডোর কামিং ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, আমি ডোর দেখতে পাচ্ছি, আর ওই যে যেরকম আগেকার ওই যে নক করতো না, বড় বড় ওই যে শিকল গোল টাইপের হতো না, কি যেন বলে, ওই টাইপের, বললো সি নাও নক দ্য ডোর, সি হুজ ওপেনিং ইট। যখন ওপেন করলো আমি দেখলাম এই জন্মে যে আমার বর, সে আমার বউ ছিল ওই জন্মে। কি করে বুঝলাম? চোখ। অ্যান্ড ডেফিনেটলি এই জন্মে হি ইজ ভেরি হ্যান্ডসাম, ওই জন্মে শি ওয়াজ ভেরি বিউটিফুল। শি ওয়াজ ওয়ারিং আ গ্রিন গাউন, ব্লন্ড হেয়ার, মানে ওই যে বেঁধে রাখতো না আগে যেরকম, ওই যে একটু, অ্যান্ড ফুল অফ লাভ ইন হার আইজ, অ্যাজ ইফ শি ওয়াজ ওয়েটিং ফর মি। এমন একটা হাসি দিল, তুমি আমাদের সবসময় বলে লুক ইনটু দ্য আইজ, দেখো তুমি চিনতে পারছো কিনা, কারণ আমাদের বলে না চোখ হচ্ছে মনের আয়না, মুখ না কিন্তু চোখ। তোমার চোখের চাউনি সেম থেকে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তুমি এইভাবেই তাকাতে সব জন্মে, চোখ, শুধু চোখ দেখলে আমরা বুঝতে পারি while doing the PLR কি কে ছিল আমার, বা এই জন্মে কে। আমি দেখলাম আরে তো এর নাম নিচ্ছি না, কিন্তু এ তো আমার বর এই জন্মে, তাহলে ওই জন্মে আমার বউ ছিল। আর যে ফিলিং, যে ইন্টেন্সিটি অফ লাভ, মানে বুঝতে পারছি দ্যাট শি লাভস মি আ লট। ও মা, তারপর বললো দেখো তো ভিতরে কাকে দেখতে পাচ্ছ, দেখলাম আমার স্ত্রী পিছন দিয়ে একটা বাচ্চা টাক কুরুকি মারলো, আর হাসছে। তারপর বললো দেখো তো আর কিছু দেখতে পাচ্ছ কিনা, আমি আমার বাবাকে দেখলাম। ওই জন্মে আমার এই বাবাই আমার বাবা ছিলেন, অন্যরকম একটু বেয়ার্ডস আছে, মানে দাড়ি ফাড়ি আছে, ওই ইউরোপিয়ান লোক, আমার দিকে চাউনি, চোখের চাউনি। আমার এই জন্মে বড় জেঠিমুনি ওই জন্মে আমার গভর্নেন্স ছিলেন, আমি তাকেও দেখেছি। মানে দিদি তুমি যেটা বলতে চাইছো যে তোমার আশেপাশে যারা আছেন তারাই আগের এরকম করে, তারাই এদিক ওদিক করে ছিল, তারা মানে কানেক্টেড ছিলে তুমি তাদের সাথে। তোমার সাথে যে কথা হচ্ছে না, তোমার সাথে আমি কানেক্টেড ছিলাম কোনো না কোনো জন্মে, সেই জন্য আবার কথা হচ্ছে। তুমি এই জন্মে যাদের সাথে কথা বলবে, তুমি ওয়ার্ল্ডের সবার সাথে কি কথা বলতে পারো না, পার্টিকুলার কিছু ধরো পুরো জন্মে আমরা 1 কোটির উপরে লোকের সাথে কথা বলেছি, কিন্তু পুরো যত পপুলেশন সবার সাথে তো কথা বলি না, সম্ভব না, কানেক্টেড নই বলে। থ্রু কিন্তু দেখতে গেলে আমার 20-30 জন আমাদের খুব ক্লোজ থাকে। ইউ আর কানেক্টেড, ইয়েস কানেক্টেড। তারা কি আগেও কানেক্টেড ছিল? ইয়েস 100%। আর তুমি যদি তাদের পিএলআর করাও, সাপোজ হ্যাঁ, সব পাবে, নথিপত্র সব পেয়ে যাবে, মানে কোনো না কোনো ভাবে আমার সাথে তার সেটা কার্মিকও হোক আর কার্মিক নাও হোক,
কার্মিক হলে তুমি তার ক্ষতি করেছো, সেই জন্য সে তোমাকে সেটা ফেরত দিচ্ছে, ভালো করছে ফেরত দিচ্ছে, কখনো রাগ করবে না, ভালো করছে ফেরত দিচ্ছে, সে তোমার হেল্প করছে যাতে ব্যালেন্স হয়ে যায়। হি ইজ দ্য অর শি ইজ দ্য বিগেস্ট ওয়েল উইশার অফ ইয়ার্স, যাতে তুমি তোমার ক্ষতি করতে চাইছে যাতে তুমি এগোতে পারো। যখন তুমি তোমার পথে এগোতে যাবে তখনই কিন্তু বাধা আসে, তাহলে তুমি ঠিক পথে যাচ্ছ, বাধাতে তুমি এক্সাম দিতে থাকো আর এগোতে থাকো, তোমার লাইফে কোনো ক্ষতিই হচ্ছে না, তো তুমি কিছুই শেখোনি আমার মনে হয়। তো বড় জেঠিমণি যেটা বললাম আমি, যে গভর্নেন্স আমি দেখেছি, এবং এই জন্মেও উনি আমাকে না অদ্ভুত রকম মানে ভালোবাসতেন, উনিও গত হয়েছেন, ভালোবাসতেন। বাবার সাথে বড় জেঠিমণির ভীষণ দারুণ একটা বন্ডিং ছিল। এখন বুঝতে পারি কোথার থেকে বন্ডিংটা এসছে, কারণ বাবার যতগুলো দাদার বিয়ে হয়েছিল, বাবা অনেক ছোট ছিলেন, বড় বৌদি বলতে বাবা খুব পাগল ছিল। বড় বৌদি মানে বৌদিদের জন্য দেওয়াটা পাগল হয় না, যে আমার বৌদিকে আমার সব থেকে বেশি ভালো লাগে, আমার বেস্ট ফ্রেন্ডের মতন। কেন ছিল এই জিনিসটা এইবার বুঝতে পেরেছি, যে সেই জন্মে বাবার সাথে গভর্নেন্সের না ভীষণ ভালো একটা মৈত্রী ভাব ছিলেন, যে বাড়ির সমস্ত কিছু উনি পরিচারিকা সব দেখছে না, উনি যেটা বলবেন সেটাই হবে, সেই জন্য জেঠিমুনির মধ্যে একটা হিটলারগিরি ছিল। তো বলছি না যে স্বভাবও কিন্তু আসে, চেহারা আসে না, স্বভাবও আসে, সব মিলিয়ে আমরা কিন্তু তৈরি হই। আমরা শুধু ভাবি না আমরা মায়ের মতন দেখতে বা আমরা বাবার মতন, না, আমরা কিন্তু অনেক জন্মের অনেক অ্যাট্রিবিউটস নিয়ে ঢুকছি, তারপরে আমরা নিজস্বতা যা এই জন্মে গ্যাদার করেছি সেটাও আছে, সব মিলে মানে মানুষের চেহারাটা হচ্ছে যে কত বড় তন্ত্র। এটা আমরা হচ্ছি তন্ত্র প্লাস মন্ত্র দুটোই, আমাদের শরীরটা কিন্তু তন্ত্র প্লাস মন্ত্র দুটোই, ঠিক আছে? এটা কিন্তু লিভিং, এই জন্য বলে ইটস এ লিভিং গড। কেন বলে? কারণ এইটা দিয়ে কিন্তু তুমি ডিভাইনের সাথে কানেক্টেড হতে পারছো। তাহলে তোমার বডিটা কি জিনিস, তাহলে তুমি ভাবো যে তুমি ডিরেক্ট ডিভাইনের সাথে কানেকশন হওয়া মানে বুঝতে পারছো বডিটা মানে কি ধরনের তন্ত্র মন্ত্র, মানে একটা মন্ত্র, মানে হয় না শ্রীযন্ত্র, এই কথাটা আসছিল না, ইট ইজ আ শ্রীযন্ত্র, ইয়োর বডি ইজ আ শ্রীযন্ত্র। শুধু তোমাকে জিনিসটাকে জাগৃত করতে হয়। হাউ টু ডু দ্যাট? থ্রু কুণ্ডলিনী জাগরণ। তাহলে তোমার শ্রীযন্ত্রটা জেগে উঠলো। তখন কি আমরা শ্রীযন্ত্র কেন রাখি? টাকা আসবে বলে, এই মনস্কামনা পূরণ হবে, ম্যানিফেস্টেশন সেম। জাস্ট জয়েন দ্য ডটস, তাহলেই বুঝতে পারবে। কারণ স্পিরিচুয়ালিটি ছাড়া আমি পিএলআর এর কথা বলতেই পারবো না, কারণ উই আর ডিরেক্টলি কানেক্টেড উইথ ডিভাইন। আর এটা আমাদের করাতে অনেক সাধনা তো আছেই, প্লাস আমরা কোর্সও করেছি, এঞ্জেল থেরাপি করেছি, যেহেতু ডিরেক্ট এঞ্জেলসের সাথে ইন্টারাকশনস হয়। এখন সেখানেও মজার ঘটনা হয়েছে, সেটাও বলবো, আগে এটা বলে দিই। তো বাবাকে দেখলাম, তারপরে আমি মাকে খুঁজছিলাম, মাকে দেখতে পাইনি। আমার মাকে কেউ মা রূপী কাউকে আমি দেখতে পাইনি, বোধহয় মারা গিয়েছেন এরকম কিছু। আচ্ছা, তারপরে আমি বড় বড় সেই আগেকার যুগে যেরকম রাখা হতো না ক্যানভাসের ছবি বানানো, আমি মনে হচ্ছে যেন ওই যে বড় বড় পেন্টিংসগুলো, ওরকম পেন্টিংস দেখতে পাচ্ছি। আর তারপরে এটা দেখার পর আমাকে বললো যে নাও ফিল দ্য ফিলিংস, কি হাউ দে লাভ ইউ, মতলব দ্য ইন্টেন্সিটি অফ লাভ, হাউ ইউ ফিলিং। তাই আমি বললাম, আমরা বুঝতে পারছি যে ভীষণ ভালো লাগছে, যেন ফ্যামিলি গ্যাদারিং একটা হচ্ছে। তারপরে বললো, এ নাও কাম আউট ফ্রম দিস এরা, আই মিন কাম আউট ফ্রম দিস টাইম, নাও গো ফার্দার মোর টু দ্য নেক্সট 10 years, মানে আরও এইবার 10 বছর এগিয়ে যাও, পিছিও না, এগো, দেখো তো কি হচ্ছে। তখন আমি দেখলাম যে 10 বছর এগিয়ে যাওয়ার পর দেখলাম যে আমি খুব টেনশনে আছি, ভীষণ টেনশনে আছি, যে এমন কিছু আমি বলে দিয়েছি বা এমন একজনের সাথে আমার পাঙ্গা হয়ে গিয়েছে যে আমাকে মেরে ফেলতে পারে। তো আমি খুব টেনশনে আছি আমার পরিবারকে নিয়ে, কারণ নিজে তো মরতে আমি ভয় পাই না, কিন্তু আমার পরিবার যাতে ফেস না করে। তখন আবার বললো, দেখো তো তুমি কী চিন্তা করছো। তো তখন আমি মানে কোন জিনিসটা নিয়ে চিন্তা করছি সেটা দেখো। তো তখন আমি দেখলাম যে যারা তলোয়ার বানায় না, বন্দুক তলোয়ার, তখনকার দিনে কোনো ঘাপলামি করেছিল, 2 নম্বরই করেছিল। তো আমি ঝেড়ে দিয়েছিলাম যে এরকম জিনিসপত্র যদি আমার সোলজার্সদের দাও, আমি কিন্তু তোমাকে রাজার থেকে পানিশমেন্ট খাইয়ে দেবো। তো এটা যখন বলেছিলাম তখন উনি আমার দিকে একদম এভাবে তাকিয়েছিল যে তোকে আমি দেখে নেবো, আমার ব্যবসা তুই বন্ধ করবি, তোকে আমি দেখে নেবো। তো তার সাথে আমার শত্রুতা হয়ে গিয়েছিল,
ঠিক আছে? তো সে যে ভিতরে ভিতরে প্ল্যান করছে আমাকে মেরে ফেলার, সেটা আমি বুঝে গিয়েছিলাম, খবর পেয়ে গিয়েছিলাম, মানে অ্যালার্ট থাকতে। তো আমি নিজের পরিবারকে বাঁচাতে হবে, মরতে তো আজকেও হবে বা কালকেও হবে। আর এই জন্ম আমার মরাতে কোনো ভয় নেই, জানো, কোনো ভয় নেই আমার মরতে। মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, মৃত্যুকে ভীষণ ভালোবাসি। অদ্ভুত, বিকজ আমি দেখে ফেলেছি যে লাইফটা মৃত্যুর পরে অনেক সুন্দর। বরঞ্চ আমরা পরীক্ষা দিই, পরীক্ষার পর যখন রিওয়ার্ডটা পাই তাহলে ভয় পাবো কেন? এত কষ্ট করে পরীক্ষা দিলাম, সার্টিফিকেট নেবো না, তো সার্টিফিকেটের দিকে ভয় পাই কেন? আমার কিন্তু মৃত্যুতে কোনো ভয় নেই। শুধু হচ্ছে কিছু দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলো করে ফেলতে পারলে ভালো, ওগুলো যেন না ইয়ে হয়। ঠিক আছে? তো তারপরে আমি দেখতে পাচ্ছি আমার এই জন্মে আমার একটা ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড, নাম নিলাম না, এখনো ভালো ফ্রেন্ডশিপ আছে ওর সাথে। ও কিন্তু মেয়ে এই জন্মে, কিন্তু ওই জন্মে কিন্তু ছেলে ছিল, এবং আমারই সাথে ও সোলজার ছিল। ইয়েস। আর ওকে আমি দায়িত্ব দিলাম যে তুই আমার বাচ্চাটা আর আমার বউ, তখন ওকে, আমার ছোট ছেলেকে আমি তখন প্রায় 17-18 বছর বয়সে দেখছি, কি 19 বছর, এতটা টাইম পরে 10 বছর যেতে বলেছে না। তো আমি ওকে বললাম তোর কাছে আমি আমার বাচ্চা বউয়ের দায়িত্ব দিলাম, তুই ওদেরকে ওর বাপের বাড়ি পৌঁছে দে, কারণ আমার কিন্তু যে কোনো দিন মানে ডেঞ্জার জোন আসতে পারে, আই এম নট শিওর আমি কতদিন বেঁচে আছি, তো তুই ওদের পৌঁছে দে। তো ও যখন ওদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আমার বউ কিন্তু আমার দিকে একদম নিরাশ হয়ে তাকিয়ে আছে। ওর চাউনি আমার মনে আছে, হ্যাঁ, ক্যারেজে, ওই যে তখনকার ক্যারেজেসগুলো হয় না, ওটাতে উঠছে, আমার ছেলে ক্যারেজ যখন চলে যাচ্ছে পিছন দিকে ফিরে নিরাশ হয়ে তাকিয়ে আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ওরা ভাবছে যে আমাদেরকে দেখো সরিয়ে দিল, সরিয়ে দেওয়া না, ওদেরকে যাতে ওরা সিকিওর থাকে সেই জন্য, কারণ আমার নিজেরই লাইফ রিস্ক চলে এসছে। আমি নিজেকে দেখতে পাচ্ছি কিন্তু অ্যাট দ্য এজ অফ 45-50 দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে? তারপর বললো নাও ইউ অ্যাগেন মুভ টু দ্য নেক্সট 10 ইয়ার্স, দেখো তো কি হচ্ছে, বা 5 ইয়ার্স, এরকম কিছু। আমি তখন দেখলাম এইটার সাথে একটা জিনিস কানেকশন আছে, সেটা বলছি। একটা ঘরে আমাকে বন্দি করে রাখা, ঠিক আছে, চোখ টোক সব বন্ধ, এবং মশাল জ্বলছে, দু সাইডে মশাল জ্বলছে, কোনো জানলা নেই, আর চেইন দিয়ে আমাকে বাঁধা, পা থেকে নিয়ে মাথা অব্দি, মানে গলা টলা দিয়ে চেইন দিয়ে একটা চেয়ারের সাথে বেঁধে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে? যখন আমার জ্ঞান ফিরলো, চোখটা খুলে দেওয়া হলো, আমি যারা ঢুকেছে তার মধ্যে ওই লোকটাকে আমি দেখতে পেয়েছি, যাকে আমি বললাম যে ওই যে তোকে আমি দেখে নেবো, যার চেহারা, ওকে কিন্তু আমি চিনি, এই জন্মে কিন্তু উনি একজন আছে, উনি কিন্তু আছেন এই জন্মে, এবং ভীষণ ক্ষতিকারক। ঠিক আছে? আমার লাইফে ভীষণ ক্ষতিকারক, উনি কিন্তু আছেন, আমি তাকে চিনতে পেরেছি। হ্যাঁ, আমি চিনতে পেরেছি তাকে, নাম নেব না, চিনতে পেরেছি, অফ দ্য ক্যামেরা বলবো, কিন্তু ক্যামেরাতে বলবো না। তো ওনাকেও দেখলাম ঢুকতে, আরো কয়েকজন ঢুকলো, হাতে মশাল নিয়ে, সব কিন্তু মানে ওই টাইমে দেখো আমি কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি না, মশালই দেখতে পাচ্ছি। আর তারপরে আমার ঠিক স্পাইনাল কর্ডের বাঁ সাইডে পিছনে শুট করলো, আমি তো দেখলাম বডিটা এরকম হয়ে গেল আমার। আমাদের বললো নাও কাম আউট অফ ইয়োর বডি অ্যান্ড সি ইয়োর সেলফ, হাউ ইউর ফিলিং। ঠিক আছে? তোমাদের এইরকম মারাত্মক মারাত্মক কোয়েশ্চেন্স করা হয় যে তুমি কি ফিল করছো, তোমাকে তো মেরে ফেলা হলো, এখন তুমি কি ফিল করছো। আমি কিন্তু নিজেকে তখন ইয়েতে সিলিংয়ে দেখছি, যে আমি সিলিং থেকে নিজেকে দেখতে পাচ্ছি, নিজের বডিকে আমি সিলিং মানে আমি বডি ছেড়ে দিয়েছি, সিলিং থেকে দেখতে পাচ্ছি অলরেডি, কিন্তু আই এম আউট অফ মাই বডি, অ্যান্ড উইদিন দ্যাট আগেন আই এম আউট অফ মাই বডি, মানে এক তো আমি ওই জন্মে শরীর ছাড়ছি, এই জন্মে এই শরীর থেকে ম্যাডাম কিন্তু আমাকে বের করে নিয়েছে। তাহলে বুঝতে পারছো কিরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং ভেরি রিস্কি। দ্যাট ইজ ওয়াই পাস্ট লাইফ রিগ্রেশন, আমি আবারও বলছি, কস্টলি হয়। কেন হয়? এইগুলো দিয়েই কস্টলি হয়, কারণ আমি তোমার শরীর থেকে তোমাকে বের করে দিচ্ছি, নিজের শরীর থেকে নিজেকে বের করছি, রিস্ক ফ্যাক্টর, শুধু ডিভাইন গেম চলতে থাকে, এবং তোমাকে আবার ফিরিয়ে আনে, এটা আমার দায়িত্ব। এই জন্যই এটা কস্টলি হয়। কেউ 12,000 চায়, কেউ 15,000 চায়, কেউ 20,000 চায়, সব ভাবে না এত দিতে পারবো কি করে। আরে এটার যে করতে পারে, সে যদি প্রপার ওয়েতে করে, এভরিথিং উইল বি সলভড। তারপরে আমাকে বলা হলো যে তুমি মানে তুমি এখন শরীর ছেড়ে দিয়েছো, তোমার সমস্ত কর্মা, এই কথাটা খেয়াল করবে, আমাদের বলেছিল তোমার সমস্ত কর্মা যা ছিল, ব্যথা ট্যাথা, এভরিথিং ভুলে যাও, ওই শরীরে ছিল, ওই শরীরেই ফেলে দিয়েছো তুমি। বুঝতে পারছো? স্টাক এনার্জি বেরিয়ে যাচ্ছে, সব ওই শরীরে ছিল, তোমার যা ব্যথা দুঃখ সব তোমরা ওই শরীরে দিয়ে দাও, নতুন তুমি জন্ম নিতে যাচ্ছ, সেই জন্য তুমি আর ওই ব্যাপারে যাকে ক্ষমা করা করে দাও, আর ওই চিন্তা করবে না, আবার তুমি চলে এসো। এইবার এসো কোথায়? ফট করে তো শরীরে ঢোকাবে না,
একটা জার্নি না, দিস ইজ আ জার্নি, হ্যাঁ না, সোলস জার্নি যেভাবেই বলো মোমেন্টারিলি। তখন আমাদের বলা হলো নাও কাম টু দ্য কেভ, একটা হোল দেখো, একটা পথ দেখতে পাচ্ছ কেভের মধ্যে? হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, হাসছে কেন? তা বাকিটা আসছি, দাঁড়াও আসছি, এরপরে আসছি। লর্ড বিষ্ণুর নামটা কেন আসলো সেটাও আসছি। ইয়েস, তো তারপরে বলছে ব্রিক ব্রিক ওয়ালে দেখো তো কিছু লেখা আছে কিনা। তো আমি দেখলাম যে লেখা তো দেখতে পাচ্ছি না, কিন্তু বললো দেখো তো কেউ দাঁড়িয়ে আছে কিনা, তোমার গার্ডেন এঞ্জেল চলে আসবে। গার্ডেন এঞ্জেল আমাদের প্রত্যেকের থাকে, হয় কারোর একটা কারোর দুটো এরকম থাকে, বাট থাকে। দেখো তো তোমার গার্ডেন এঞ্জেলকে আমি ভেবেছি মাতাজি, যাকে আমি গুরুমা মানেছি, মাতাজিকে ফার্স্ট আমি দেখতে পেলাম, ইয়েস, কিন্তু মাতাজির মুখটা ধীরে ধীরে পুরো অন্ধকারে চলে গেল, পিছন দিয়ে ঘুরে আসলেন লর্ড জিসাস ক্রাইস্ট, অ্যান্ড লর্ড জিসাস ক্রাইস্ট ইজ লর্ড বিষ্ণু। ইট ইজ হিজ এনার্জি। আমি লিটারালি বাংলার বলে না, লিটারালি এটা কি দেখছি আমি? ঠিক দেখছি? আমি তো ক্যালেন্ডারে যে ছবি দেখেছি আমি কি এরকমই তো দেখেছি না লর্ড জিসাস ক্রাইস্টকে? হ্যাঁ আমি ওনাকে দেখছি। বুঝতে পারছো ভিতরে আমি এগুলো চলছে যে আমি ওনাকে দেখছি, হ্যাঁ হোয়াইট ওই টায়ারে আছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে। কি হচ্ছে? অনেকে শ্রীকৃষ্ণকে দেখেছেন, আমি তো লর্ড জিসাস ক্রাইস্টকে দেখেছি, অনেকে শ্রীকৃষ্ণকে দেখেছে। তুমি কি করে হচ্ছে ভাবো? ওগুলো ম্যাডাম করাচ্ছে না তো, ম্যাডাম তো তোমাকে বলছে তোমার যে গার্ডেন এঞ্জেল তুমি তাকে দেখতে পাবে। কেউ নিজের দাদাজিকে দেখছে, ঠিক আছে, কেউ সাই বাবাকে দেখছে, আমি লর্ড জিসাস ক্রাইস্টকে দেখেছি। এটাও তো হতে পারে যে জিনিসটা ম্যানিফেস্ট করার ফলে এটা আসছে। তোমার জন্মের থেকেই তোমার সাথে একজন গার্ডেন এঞ্জেল কানেক্টেড থাকে, সে তোমাকে বলে তুই কিন্তু এটা ভুল করছিস। একটা আওয়াজ পাও ছোটবেলা থেকে পেতে, হু ইজ দ্যাট পারসন, দ্যাট ইজ ইয়োর গার্ডেন এঞ্জেল, তুই কিন্তু এটা ভুল করছিস। খারাপটা হচ্ছে তোমার নিজের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড উইথ গার্ডেন এঞ্জেল। কনসিয়াস মাইন্ড আমরা এখানে এই দুনিয়ার যেগুলো দেখছি পিক আপ করছি, খারাপ ভালো খারাপ ভালো, ও আমরাই কিন্তু ভালো আমরাই খারাপ, খারাপটা তোমাকে ইনস্টিগেট করবে আর তুমি এটা শুনবে তা তো নয়। তোমার বিবেক হচ্ছে গিয়ে গার্ডেন এঞ্জেল, ডিভাইন, সে বলছে তুই কিন্তু ভুল করছিস, কাউকে ঠকাচ্ছ, আওয়াজ পাবে না, তুই কিন্তু ঠকাচ্ছিস, তুই কিন্তু ঠকাচ্ছিস, এটা কিন্তু ফল ভালো হবে না, ধ্যাত তুই চুপ থাক আমি করি। তখন সেটা আমরা নিজে, ফ্রি উইল দেওয়া আছে আমাদেরকে একটা, ভগবান আমাদের কি দিয়েছে? ফ্রি উইল। তোমাকে সব দেখিয়ে দেব কিন্তু করো না, ব্যথা পাবে, কিন্তু তারপরে যদি তুমি করতে চাও মানা করবো না, কর্মা করো, তারপরে আবার তোমাকে সেই কর্মা ভোগ করতে হবে, করো, ঠিক আছে, আবার ক্লাস মানে যাও, আমি তো তোমাকে বলেছি তুমি ফেল করবে, তুমি গিয়েছো কেন? এই ফ্রি উইলটার জন্য আমরা এত ভুল করি। তারপরে আমি ওখানে বললো যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আস্ক। তো আমি আস্ক করবো কি, আমি তো লর্ড জিসাস ক্রাইস্টকে দেখে আমি তো ওখানেই অক্কা পাবো মনে হচ্ছে, আমি হোয়াট আই এম সিইং, মানে এটা তো হয় না। ফার্স্ট তুমি ভগবানকে চোখের সামনে দেখছো, তো তোমার কি হবে, হ্যাঁ না, বিলিভ ফ্যাক্টর তো একটা আছে যে আমি দেখছি ঠিক দেখছি না ভুল দেখছি। এক কি গ্লো, হোয়াইট কাপড় তো মনে হচ্ছে পুরো আলোয় ঠিকরাচ্ছে, তো মুখ আমি দেখতে পেয়েছি একদম, আমি মিলিয়েছি যে আমরা যখন লর্ড জিসাস ক্রাইস্টকে দেখি সেটা একদম সেম, শুধু মূর্তির মধ্যে না ওই আলোটা থাকে না বলে হোয়াইট কালার দেখায়, ওখানে আমি দেখতে পাচ্ছি ঠিকরে বেরোচ্ছে আলো, দেয়ার ডিভাইন সোল ঠিকরে বেরোচ্ছে এবং উনি মুচি হাসছেন, এটাও দেখতে পাচ্ছি। কথা বলছেন না কিন্তু টেলিপ্যাথিতে আওয়াজ আসছে, তো আমি কোনো কথা ওনার সাথে বলতে পারিনি, কিছু জিজ্ঞেস করিনি, শুধু উনি বলেছিলেন হয়তো বা মনে পড়ছে আমার যে তুমি অনেক আগে এগোবে, অনেক দূরে যাবে, এরকম সামথিং ডিটেলসে মনে পড়ছে না, কারণ কি বলতো 5 বছর আগে দেখেছি জিনিসটা, 5-6 বছর হয়ে গেল, তো সেই জন্য অত ডিটেলস নেই, মনে নেই। এইবার বাবাকে দেখতে পেয়েছি, তার মানে বাবা আমার একজন গাইডিং এঞ্জেল, ঠিক আছে। তখন বাবাকে আমি বলেছিলাম যে আমার অনেক অ্যানসেস্টার, আমি দাদুকে দেখতে পেয়েছি, আমার ঠাকুরদাকে দেখতে পেয়েছি আমি, মানে পিছনে দাঁড়িয়ে আছে, তারপর অনেককে দেখতে পাচ্ছি তাদের আমি চিনি না, আমারই অ্যানসেস্টার্স কিন্তু আমি চিনতে পারছি না, কিন্তু বুঝতে পারছি অনেকে দাঁড়িয়ে আছে। তখন বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা তুমি তোমার স্ট্রোকটা কি করে হলো? বাবা আমাকে এরকম দেখেছিল, চোখ ধরে গেছিল। অ্যাকচুয়ালি মুড়িটা মানে দুধ মুড়ি বাবা খেতে গিয়েছিলেন, দুধ মুড়ি খেতে গিয়ে কাশি হয়, কাশিটাতে একটা মুড়ি আটকে গিয়েছিল, একটা মুড়ি, সেটাই বাবার লাইফ টেকিং হয়ে যায়, বাবাকে নিয়ে চলে যায়। বাবা আমাকে জাস্ট পরিষ্কার এরকম দেখিয়েছিল যে চোখ ধুয়ে গেছিল। তারপর আমাদের বললো যে এইবার তোমাদের ফিরে আসতে হবে, তো
তোমরা সবাইকে সবার আশীর্বাদ নিয়ে নাও। গুড বাই, বাই বলো, গুড বাই না, গুড বাই মানে কোনোদিনও দেখা হবে না, আমরা ভুল করে গুড বাই বলি, গুড বাই বলতে নেই, বাই বলতে হয়। তো বাই করে দাও, কারণ এখন তোমাদের ফেরাবো আমি। বি প্রিপেয়ার্ড। তোমরা যদি কান্না আসে কেঁদে নাও, লিটারালি কাঁদছি আমরা সবাই ওখানেই, চোখ বন্ধ করে কেঁদে যাচ্ছে। অনেকে তো আমার কাছে রেকর্ডিং আছে, তুমি কান্নারই আওয়াজ পাবে, কেঁদে যাচ্ছে। মানে আমি কাঁদছি, খিচির খিচির আওয়াজ আসছে, আরেকজন পাশে কাঁদছে, সেটার খিচির খিচির আওয়াজ হচ্ছে, ঠিক আছে, কারণ রেকর্ডিং হচ্ছিল তো। তো কারণ প্রিয়জনকে ছেড়ে আসছি, কষ্ট তো লাগবেই। তো তারপরে বাবাকে দেখতে পেলাম, বায় করছে, বললো যদি কেউ জীবিত থাকে তাকে যদি দেখতে পাও তাহলে তাকে নিয়ে ফিরবে, আর যদি সে মৃত হয় তাহলে তাকে ওখানেই রেখে আসবে। অনেক সময় ইয়েস ইয়েস, দিস ইজ দ্য ক্লু। এটা আমি একদম হাতে নাতে ধরা, একদম হাতে নাতে ধরা না, হাতে নাতে দেখেছি। ইয়েস, আমি আমার নিজের দাদা, সে জীবিত, নিজের বড় দাদা, ও কিন্তু জানেই না যে আমি ওকে নিয়ে পিএলআর করে ফেলেছি। সোল চলে এসছে। সোলের 7টা 8টা বা 6টা 7টা ভাগ হয়, তার মধ্যে একজন চলে আসে। ইফ ইউ আর দ্যাট কানেক্টেড, দ্যাট মাচ কানেক্টেড, ইউ উইল বি এবল টু ইট। আমি যদি চাই, আমি তোমার সোলকে বেশি বলতে নেই, আমি না, আমি কথাটা পছন্দ করে না ডিভাইন, আমরা। তো ডিভাইন যদি চায় তোমার সোলকে এখান থেকে বের করে এখনই পিএলআর করে আবার তোমাকে ঢুকিয়ে দিতে, তোমার শরীরে ঢুকিয়ে দিতে পারবে থ্রু মি, কারণ তারা তো আসবে না, থ্রু ভায়া মি দে ক্যান ডু ইট। আমি এখনো তাদের থেকে ইনস্ট্রাকশন পাচ্ছি না বলে আমি কিন্তু তোমার ভিতরের সোলকে আমি দেখতে চাইছি না, কারণ তারা দেখালে আমি দেখতে পাবো। তো বেটার লেট মি টক লাইক দিস, কারণ আমাদের মধ্যে আমিত্বটা বেড়ে গেলে না তখন অহংকারটা চলে আসে, ওই জন্য ভীষণ গ্রাউন্ডেড থাকতে হয়, তবেই এদের কৃপা পাওয়া যায় বা আশীর্বাদ পাওয়া যায়। আর ভয় পেতে নেই ভগবানকে, নিজের বাড়ির বাচ্চা করে নিতে হয়। গোপালা এত সবার মধ্যে ফেমাস হয়, অনেকে বলে না যে খাওয়া দিইনি, আমি স্বপ্নে দেখছি এই তুই আমাকে খাওয়া দিসনি কেন, ভেরি মানে এটা বানানো কোনো ঘটনা না হয়। আমি তোমাকে বলেছি আমি মূর্তি ওখানে ইয়ে করা আছে মাটির নিচে, তুই তুলে নিয়ে ওখানে প্রতিষ্ঠিত কর, এটা তো আমরা জন্মের আগে থেকে এগুলো হয়ে আসছে। আমার বাড়িতে আমি একটা ছোট্ট বলেছি ওই দিন, যে ছোট্ট নান্হা কোনো বালক ঘুরে বেড়ায়, মাথার মধ্যে পালক, মাঝে মধ্যে যেখানে আমি সবাইকে রেখেছি সেখান দিয়ে দেখলাম ফট করে একটা ঝলক, যেন কেউ টুকটুক টুকটুক দৌড়ে চলে গেল। আমার বড় ছেলে ভয় পায়, মা রাত্রিবেলায় নুপুরে আওয়াজ পাই কেন মা? ভগবান যদি চলতে চায় তো নুপুরেরই তো আওয়াজ আসবে কোনো, আর যদি কোনো এন্টিটিও আসে, যদি নুপুরে আওয়াজ পাচ্ছিস, মা কালীকে স্মরণ করবি যে মা তুমি আছো, তার মানে তুমিই চলছো, তুমি হাঁটাচলা করছো, ভয় পাবি না। ভালো ভালো থাক, আর ভালো ভাব কি আমাদের বাড়িটা তার মানে মন্দির, যেখানে মায়ের চরণের আওয়াজ পাচ্ছিস, তার মানে এটা প্রুফ যে আমি তার মেডিটেশন ঠিক করে করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। তা আমার ছেলের ভয় আউট, কথাবার্তা তো ওইভাবে বলে দিতে হবে, যদি বলি ও তাই আর কি, তাহলে তো হয়েছে। তো না, আর ও পুরোপুরি আমি যেটা বলছি ওটা কি ওই গ্রাস্প করে, ওর বাবার চাইতে বেশি আমার ক্লোজ। তো আমি যেটা বলি ও আচ্ছা মা ঠিক আছে ওকে, আর ভয় পায় না, কারণ ওর ভয়টা যদি পাইয়ে দিই তাহলে তো এগোতে পারবে না, ওর ভয়টাই কেটে কাটিয়ে দিলাম। যে এরপর থেকে নুপুর আওয়াজ পেলে ও মা বলেছিল যে মা কালী বোধ হয়, হোক না হোক, কিন্তু মনের ভয়টা কেটে গেল। একটা ঘটনা আমি মায়ের কাছে শুনেছিলাম, আমার মায়ের কাছে, যে একজন স্পিরিচুয়াল গুরুর কাছে একজন আমাদের মতন পাবলিক গিয়েছিল যে আমি কালী মাকে দেখবো, আমি কালী মাকে দেখতে চাই। তখন উনি বলেছিলেন যে তুই কালী মাকে দেখবি, আরে আমি তো এতদিন ধরে তার আরাধনা করছি, আমি তাকে দেখতে পাইনি, তুই দেখবি কি করে? তো বলেছিল না আমি, আমার মনে খুব ইচ্ছে আমি কালী মাকে দেখবো, মা কালীকে দেখবো, তুমি আমাকে মন্ত্র দাও, আমি ওই মন্ত্র বলবো তো আর দেখবো। তো বললো যে মন্ত্র কি দেবো মা কালীকে দেখার, আরাধনা কর। তো বললো কি আর বলবো, বললো জাস্ট মনে মনে রাখ কে মা আমি তোমাকে দেখতে চাই, এরকমই কিছু বলে বস, দেখ যদি দেখতে পাস তাহলে আমাকে বলবি, তাহলে আমিও বুঝবো যে তুই দেখতে পেয়েছিস। উনি যে মানে পাবলিক, সে বাঁশের বেড়া ভোরবেলায় বানাতেন, তো উনি দেখতেন তারপর থেকে যে একটি বাচ্চা মেয়ে এসে ওনাকে হেল্প করতো বাঁশের বেড়াটা বানাতে, বাচ্চা মেয়ে, ঠিক আছে। তো মেয়েটি একদম বাচ্চা, সেই ছোট আগেকার দিনে কি শাড়িটা পরতো না বাচ্চারা, বাচ্চা মেয়েরা, ওই মেয়েটা আসতো কোথার থেকে, কথা বলতো না, আসতো মুচকি হাসি দিত, আমি জানি না শ্যামলা না ফর্সা আমি জানি না, কিন্তু একটা বাচ্চা মেয়ে আসতো, মা যেটুকু বলেছিলেন
এসে ওনাকে হেল্প করতো ওই বেড়াটা বানাতে প্রত্যেক দিন। যখন বেড়াটা পুরো হয়ে গেল, বোধহয় একটা মন্দিরের বেড়া করছিলেন তখন বোধহয়, হ্যাঁ, মন্দির বেড়াটা যেদিন হয়ে গেল ওই মেয়েটি আবার হেসে চলে গেল, তারপর থেকে আর আসেনি। তো ভদ্রলোকে না সন্দেহ হয়েছিল যে এখন ওকে কয়েকদিন ধরে দেখছি না কেন, বাচ্চাটাকে, বেড়াটা হয়ে যাওয়ার পর তো আর আসে না। তো তারপরে আবার স্পিরিচুয়াল গুরুর কাছে যায়, যে আমি না এরকম দেখেছি। বলি কি দেখেছিস তুই? বলে আমি প্রত্যেক দিন একটি মেয়েকে আসতে দেখি, বাচ্চা মেয়ে, যেদিন থেকে আপনাকে বলেছি না তার পরের দিন থেকে আপনি বলেছেন না যে যদি দেখতে চাস তো মনে মনে কর, মাকে বল, মা যদি দেখা দেয় দেবে, আমি এখন দেখা পাইনি তো তুই কি করে পাবি, বলেছিলেন না? বলে হ্যাঁ, আমি প্রত্যেকদিন একটি মেয়ে আসে আমাকে, প্রত্যেকদিন ছোট্ট বাচ্চা একটা মেয়ে এসে আমাকে বেড়া বানাতে হেল্প করতো, যেদিন বেড়াটা বানানো হয়ে গেল মন্দিরে আর আসে না। বলে তুই তো মাকে দেখতে পেয়েছিস রে, তুই তো মাকে দেখতে পেয়েছিস, তোর পায়ে আমি প্রণাম করছি যে তুই মাকে দেখতে পেয়েছিস। তুই, আমি মানে নিজে এত তরপাই, আমাকে দেখা দেয় না, তোকে দেখা দিয়ে দিল। দিস ইজ ইট, দিস ইজ দ্য কানেকশন, দিস ইজ দ্য কানেকশন। আরেকটা গল্প আছে, এটাও স্পিরিচুয়াল গুরুর, নাম নিচ্ছি না। আরেকজন গিয়েছে মাকে দেখতে, মন্ত্র চেয়েছে, ওকে মন্ত্র কি দিয়েছিল, ধর ছাগলি পাতা খা, পাতাকে স্বর্গে যা। এটা হচ্ছে মন্ত্র। এত ডিস্টার্ব করেছিল ওনাকে, উনি বিরক্ত হয়ে বলেছে মন্ত্র চাস, এই নে ধর ছাগলি পাতা খা, পাতাকে স্বর্গে যা, যা এটাই মন্ত্র, তুই এটা বলবি, দেখবি তোকে দেখা দেয় কিনা। তো উনি আবার ধর ছাগলি পাতা খা, পাতাকে স্বর্গে যা বলে যাচ্ছে। একটা ঠিক ছাগল রোজ আসতো, পাতা খেতে চলে যেত। একটা ছাগল রোজ আসবে, পাতা খাবে, চলে যাবে, ঠিক আছে। তো তারপরে 1 মাস মতন দেখে লাফাতে লাফাতে এসছে, হ্যাঁ আমি দেখতে পেয়েছি ভগবানকে, হ্যাঁ দেখতে পেয়েছি। কি দেখেছি? মানে রোজ একটা ছাগল, আমি যখন বলি ধর ছাগলি পাতা খা, পাতাকে সঙ্গে যা, ওই ছাগলটাই রোজ আসে, এসে পাতাকে চলে যায়। তো তখন কেঁদে দিয়েছে স্পিরিচুয়াল গুরুজি, যে তুই, তোর মন এত পবিত্র যে তোর ডাকে সেও সাড়া দিয়েছে। আমি তো রেগে তোকে মন্ত্র না, এটা এমনি কথা বলেছি, তুই ওটাকেই যে এত পবিত্র মন, তুই ওইটাকেই ধরে মন্ত্র হিসেবে বলছিস, তোর মনের ইচ্ছে পূরণ হয়ে গেছে, তুই মোক্ষ পেয়ে গেছিস, যা তুই মোক্ষ পেয়ে গেলি। মানে এই ধরনের মানুষের মানে এতটাই ভেতর থেকে এতটাই ক্লিন অরা যেটাকে বলে, এক্স্যাক্টলি, পবিত্রতা থাকতে হবে। যে আমাদের যেটা উপরওয়ালা, যাকে আমরা যে রকম ভাবেই আমরা নিই না কেন, যেভাবে যেমন যেভাবে যে নামেই ডাকুক, কেউ বিষ্ণু, কেউ শিব, কেউ হনুমানজি, কেউ আবার ধরুন মা, বাট ইন আ ওয়ে সব এক জায়গায়, মানে দেখা তোমাকে দেবে যদি তোমার মন পবিত্র থাকতে হবে। আমি প্রথম কিভাবে কানেক্টেড হয়ে এটা বলে দিই, পাস্ট লাইফে তো এটা আমি দর্শন পেয়েছিলাম, এটা আমার কৃতিত্বে নয়, এটা হচ্ছে ম্যাডামের কৃতিত্বে, গুরুমা উনি, হ্যাঁ, একজন পথ করে দেন, তারপরে তোমার সাধনা। আমি যখন রেকি শিখি তখন হনুমানজিকে লিটারালি আমি দেখেছিলাম যখন আমি রেকি করছি। এটা আবার আমার কৃতিত্ব বলবো না, যার কাছ থেকে আমি রেকি শিখছি তার কৃতিত্ব। এটাও তো হতে পারে তোমার একটা, কিভাবে দেখেছিলাম যাওয়ার পর সেটা হতেই পারে তোমার দেখা, কিভাবে দেখেছিলাম সেটা বলে দিই। রেকিতে আছে শরীরে, বডির থেকে, মানে এটা করা যখন অ্যাটিউনমেন্ট দেওয়া হয় না, আমাদের রিচার্জ করতে হয় নিজেদের, কিন্তু আমরা নিজেদের রিচার্জ করতে পারি না, আমাদের মিডিয়াম লাগে যে করে দেবে, আবার সে ওই রেকিটা আমাদের শরীরে দেবেন। আমাদের গুরু যার কাছ থেকে শিখেছে সেই সেটা করেন, অ্যাটিউনমেন্ট যেটা বলে। অ্যাটিউনমেন্ট বলা উচিত না, আমাদের অ্যাটিউনমেন্ট তো হয়ে গিয়েছে বলে আমরা রেকি করতে পারছি, বাট এটা হচ্ছে রিচার্জ করা। তখন আমি দেখেছি লর্ড হনুমানজিকে একদম, উনি মানে আমার বাড়ির রুমে কোথা থেকে পাট করে ঢুকলেন, দিয়ে বলে চল, জাস্ট চল। আমি দেখলাম বডি থেকে বেরিয়েছি, উনি ওনার সাথে উপরে উঠে গেছে, কিন্তু ওইদিকে কিন্তু আমাকে অ্যাটিউনমেন্ট দিচ্ছেন দাদা। উনি কিন্তু বসে আছেন ধরো পুনাতে, আমি কলকাতায় বা ঢাকায়, যেখানেই হোক, তো অ্যাটেনমেন্ট দিচ্ছে, আমি বডি ছেড়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু লর্ড হনুমানের সাথে উঠছি, মেঘে মেঘে আমি দেখছি সব বাচ্চাগুলো, এঞ্জেলসগুলো আছে ওখানে, ওরা খেলছে দুলছে, ওই ডিমেনশনে ঘুরিয়ে ফুরিয়ে। দেখো এটা তোমার ইচ্ছে, তুমি বলবে কি বলবে না, এটা আমার সাথে হয়েছে। আমি শুধু এটা বলছি না, যারা আমরা রেকি করি, উই অল নো, কথা বলি। একটা দিদি এসেছিল আমাদের এখানে, তিনি দিদিটা বলছে যে আমি মেডিটেশনে এতটা ঢুকে গেছিলাম, আমি আমার কলিগের বাড়ির লাইব্রেরি কোথায় ওই বইটা আছেন সেটা বলে দিয়েছিলাম। তো যাকে বলেছে সে ভাবছে তুই কবে আমার বাড়িতে গেলি, আমি কোনোদিন যাইনি, কিন্তু আমার সোল, আমি এতটাই মেডিটেশনে আমি চলে গেছিলাম
যে আমি ব্রহ্মাণ্ডকে ঘুরতে পারি। হ্যাঁ, এটা পারা যায়। এটা কিন্তু অনেকে মানে এটা শোনার পর অনেকে ভাববে যে ফালতু বকছে না। কিন্তু আমার একটাই, আমি তোমাকে এটা একটা কথা জিজ্ঞেস করব। ধরো আজ থেকে প্রায় হিন্দু ধর্মে, আমি সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্মে যখন আমি আমার দাদুর ক্রিয়া কাজ করতে গেলাম 14 দিনের মাথায়, যখন যেটা শ্রাদ্ধ বলা হয়, সেখানে 9খানা গ্রহকে দান করে আমার একটা পিণ্ডদান দিতে হয়। ঠিক বলছেন? আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে থেকে এটা চলছে। তো সেই সময়কার, এটা হতে পারে অনেকে ইউটিউবেও শুনেছে, তো সেই সময় ঋষি মনীষীরা তো নাসা ছিল না, তারা কি করে 9খানা গ্রহ বলা যাচ্ছে? ট্রাভেলিং থ্রু, মানে ওর ইজি ছিল মেডিটেশন। এবং আমি বলছি সেই যুগে তারা এমন একটা লেভেলে ছিলেন যে তারা ইজিলি ওই ওয়ার্ল্ডে গিয়ে সশরীরে ঘুরে চলে আসছে, সশরীরে, মানে সুপ্ত শরীরে না, সশরীরে ঘুরে চলে আসছে। ব্রহ্মাজি এটা করছেন, ওটা বলছে এসে। দিদিটা কেন, ওনার বর বলেছে না তুমি আর করবে না, কেন জানো? উনি মেডিটেশনে এতটা ঢুকে গেলেন, বাবু হয়ে বসে নাকি উনি লিফটেড হচ্ছে। ও সাবাস, এটা কিন্তু দারুণ। হ্যাঁ, লেভিটেশন বলে এটা। এটা আমার অনেক দিনের ইচ্ছে, এটা যদি আমার সাথে হয় দারুণ হবে। অনেকে এমন আছে যে একদিন একটা ভদ্রমহিলা দেখেছে তার বর, আমি এটা অনেক আগে শুনেছিলাম, ছাদের ওখানে মাথা চলে গিয়েছে, সে কিন্তু ধ্যানে আছে, সে জানেই না। তার স্ত্রী রাত্রিবেলায় তাকিয়ে আঁতকে উঠেছে, এইবার কি হবে, ও তো ছাদের ওখানে মাথা ঠেকে গিয়েছে। পরে উনি, হি ওয়াজ আ ক্যাপ্টেন, পাইলট ছিলেন। পরে উনি ওনার ব্রাশ করতে করতে কল এসে গিয়েছে তার। এটা আমি নাম নিচ্ছি না, বিকজ আমি নাম ভুলে গেছি। আমি যখন মেডিটেশনে ঢুকেছি তখন এই গল্পটা শুনেছিলাম। উনি পাইলট ছিলেন, কোন এয়ারলাইন্সে কাজ করতেন, কিন্তু উনি ধ্যান করতেন দুর্ধর্ষ। তো ওনার স্ত্রী ওনাকে দেখেছিলেন রাত্রিবেলা, উনি ভাসছেন, উনি নিজেও যায় না যে মাথাটা সিলিংয়ে গিয়ে লেগেছে তার। এইবার একদিন উনি বাড়ি ছেড়ে দেন। কিভাবে? উনি ব্রাশ করছেন সকালবেলা, ব্রাশ করতে করতে ফট করে কলেজ তুমি যায় না বলে, আমি ব্রাশ করতে করতে বেরিয়েছি, এইটুকু মনে আছে। আমি কি করে হিমালয় চলে আসলাম নিজে যাই না। এইটা আমি কোথায় জানলাম, আমি যে সেন্টারে যেতাম শিখতে, সেখানকার যে সেন্টার হেড, তিনি তার হাজব্যান্ডের সাথে অনেক হিমালয় কেভসে ঘুরতেন ফিরতেন অনেক। সেইখানে এই ঋষি বাবার সাথে, ঋষি মুনির সাথে তার যোগাযোগ হয়। তখন উনি বলছেন, তুমি আমার জীবনের ঘটনা শুনবে। আমি পাইলট ছিলাম, মানে ক্যাপ্টেন ছিলাম, এই এয়ারলাইন্সে কাজ করতাম। আমার এই ঘটনার যে যখন কলিং আসে না, আমি ব্রাশ করতে করতে বেরিয়ে আসছি, এইটুকু মনে আছে। তারপরে আমার কিছু মনে, তারপরে যখন আবার জ্ঞান এসছে, তখন আমি দেখি হিমালয়ের এখানে আমি বসে আছি। এর মধ্যে তুমি ভাবো কি হয়েছে, খালি আমার গুজবাম্পস আসছে। এর মধ্যে কি হয়েছে আমি জানি না, কি করে হয় এটা, কি করে হয়তো সেটা একটা বড় প্রশ্ন। তার থেকেও বড় কথা হচ্ছে এটা, আমরা মেডিটেশন, আমাদের এটা ইন্ডিয়ান অরিজিন জিনিস, এটা সেখানে দাঁড়িয়ে যখন আমরা মেডিটেশন করলে এতটা হাইপার তাদের সোল কিরকম কানেক্টেড, আমার সাথে এটা এখনো হয়নি, সত্যি কথা। মানে তোমার সাথে হবে একটা সময়, আমি জানি না, নাও হতে পারে। যে ভদ্রমহিলার কথা বলছো, ওনারটাই শুনে কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমাকে তোমাকে কল করতে হবে একদম। আর সেই দিদিটা বলছে আমি যখন লেভিটেট করছি একটুখানি, মানে দূর থেকে, হ্যাঁ, ওনার বর এসে ওনাকে মানে ধরে বলে যে তুমি আর করা উচিত না। ওনাকে ফটকা ধরলে উনি যেখানে সোলটা আছেন না, ঝাট করে পড়বে, মানে ওনার শরীরে ঢুকবে তো ক্ষতি হয়। তো উনি তারপর দিয়ে বন্ধ করেন। মানে আমি জানি না এটা কারা বিশ্বাস করবে কি করবে না, আমাদের ইট ইজ ট্রু, ইট হ্যাপেন্স, হচ্ছে। তো এই যে ঋষি মুনিরটা যেটা আমি সেন্টার হেড থেকে জেনেছি, এটা কে বলছে? তুমি যে কিছুক্ষণ আগে তুমি কিছু গুরুদেবের কথা বলছো, যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আছেন এখনো, তার মধ্যে থেকে আমি বলি, যদি রামকৃষ্ণদেব পরমাংশ, ওনাকে সবাই ভাবতো প্রথম কথা পাগল, নাকি মায়ের সাথে কথা বলছে। কিন্তু এটার কেউ ভাবেনি যে উনি কতগুলো তন্ত্রে দীক্ষিত ছিলেন এবং কতটা মেডিটেশন হাই ছিল বলে মাকে উনি দেখতে পাচ্ছেন, মা কানেক্ট করতে পারছেন। উনি কার রিইনকার্নেশন? বিষ্ণু, লর্ড বিষ্ণু, বিষ্ণুরই তো সব। হ্যাঁ, তো এই ওনার ওয়ান অফ হিজ, বলে যে ওই যে উনি 8 বার 9 বার না কতবার এসেছেন। আমি অত তো রিলিজিয়াস নই, বলতে পারবো না, কিন্তু মানুষ রূপে কিন্তু লর্ড শিবাও অবতার নিয়েছেন, অনেকবারই নিয়েছেন। মানে ভগবানের নাম করে করে বলছি না, বাট রামকৃষ্ণ পরমদেব উনি কিন্তু লর্ড বিষ্ণুরই অবতার ছিলেন। অবতার মানে মানুষ রূপে উনি এসেছিলেন। সেটা কিন্তু আমি নিজের থেকে বলছি না, এটা কিন্তু লেখা আছে, সেখান থেকে পড়ে বলছি।
আমার কাছে আমি কিন্তু বইয়ের নামটা মনে পড়ছে না, কিন্তু আমাকে ছবি কিন্তু দিয়ে দিচ্ছে, কিন্তু ওনার লেখকের নাম মনে পড়ছে না, যেটা বলতে পারছি না। এইভাবে হেল্প করে আমাকে। ছবি আমার ভিশনে কিন্তু ওনার ছবি চলে এসছে যে লিখেছেন, কিন্তু আমার নাম মনে পড়ছে না, ওই জন্য আমি বলছি না। পরে তোমাকে ছবিটা আমি দিয়ে দেবো, পড়ে দিদি। আমরা একেবারেই শেষের দিকে আছি, ঠিক আছে? আমরা পিএলআর নিয়ে তো অনেকটাই বিস্তারিত জানলাম এবং অনেক স্পিরিচুয়াল মানুষদের ব্যাপারে, ওয়ার্ল্ডের ব্যাপারে, ইউনিভার্সের ব্যাপারে অনেক কিছু জেনেছি। তুমি শেখাও এবং তুমি হেল্পও করো লোকদের, মানে কিছু মানে ফোন করলে বা যেগুলো স্ক্রিনে চলছে সারাদিন। কিন্তু একটা প্রশ্ন যে তোমার মতো তো অনেকে আছে, কিন্তু আমি তোমার কাছে কেন যাব? আমার কাছে কেন আসবে সেটা প্রথম কথা হচ্ছে যে যেভাবে আমি পিএলআরটা করি, আমি কাউকে ছোট বড় করব না, কিন্তু আমার মনের বিশ্বাস হচ্ছে আমি পুরো আনসারটাকে নিংড়ে বের করে তাকে দিয়ে দিতে পারি। উনি যে আনসারটা খুঁজছেন, যেটা উনি শান্তি পাবেন এবং ওনার কাজ হবে এবং ওনার জীবনে যে স্টাক এনার্জি হতে বেরোতে পারবে। স্টাক এনার্জি হচ্ছে পাস্ট লাইফ হেল্প করে বেরোতে বেসিকলি। যে জিনিসটা, এই যে তুমি ধরো ফর এক্সাম্পল কেউ আসলো আমার কাছে, ক্লায়েন্ট অ্যাবান্ডেন্স, আমি এত কাজ করছি, আমার কেন আটকে যাচ্ছে, কি করেছি আমি গত জন্মে, কি পাপ করেছি, এরকমই বলে মানুষ, কি পাপ করেছিলাম আমি। তখন আমরা বলি যে এত নিজেকে ছোট ভাববেন না, নিজেকে আগে রেসপেক্ট দিন। পাপ না, ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, আমরা কেউ দেবতা নয়। ভুলটা কী হয়েছিল সেটা আগে দেখতে হবে। ওনার ইন্টেনশনটা আমি দেখি, ওনার খিদেটা যে এসেছে, যে ওনার জানতেই হবে, যেটাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ এটা ওনাকে তো হেল্প করতেই হবে, নাহলে পারবে না উনি। তখন আমি যথেষ্ট যা শিখেছি তার থেকে বেশি যে ইনটিউশন আসে সেটা দিয়ে বের করি, যাতে যে খাওয়াটা বেরিয়ে আসলে উনি যাতে খেতে পারেন, খেয়ে যাতে উনি শান্তি পান এবং উনি যাতে নিজের জীবনের পথে এগিয়ে যেতে পারেন। এটাতে কি হয়েছে, অনেক সময় আমি ক্লায়েন্টসকে বলেছি, এমন আনসার্স বেরিয়ে এসছে, আমি বলছি তুমি কিন্তু কোনো কমপ্লেন করতে যাবে না, তোমার দাদার মৃত্যু এইভাবে হয়েছিল, তোমার ওনার দাদার সোল চলে এসেছে, তখন তার দাদার সোলের সাথে ওনার আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্স করে কথা বলিয়ে দেওয়া হয়েছে। অদ্ভুত জিনিস হয় এটা। কোনো ওই যে তুমি যেরকম ফ্লো চার্ট, এটা কোনো ফ্লো চার্টে যায় না, এটা যে ভগবান যে ফ্লো চার্ট তোমাকে ওখান থেকে প্রজেক্টেড করবে সেইভাবে মুভ করে। শুধু আমরা ইনভোক করি বসার আগে কি প্লিজ হেল্প মি, সো দ্যাট যেই এসেছে তার যেন যে কষ্টটা আছে সেখান থেকে সে বেরিয়ে যেতে পারে, তার যাতে উপকার হয়। জাস্ট মানে আমি একটা মেশিন, আমাকে ঠিকভাবে পরিচালিত করো যাতে আমি ওনার যে দুঃখটা বের করে দিতে পারি, ব্যাস। আমি জাস্ট এইটুকু প্রার্থনা করে আমি বসে যাই। আমি কোনো ওটা ভাবি না আমি এইভাবে করবো ওইভাবে না, পুরো ব্ল্যাঙ্ক ওয়েতে বসি আমি। কিন্তু কাজটা যখন হয় না, মানুষের মুখে হাসি দেখি। তো তাই জন্য না, ভগবানের কৃপা থাকলে তোমার কনফিডেন্স থাকবে। তো ভগবানের কৃপা আছে, কনফিডেন্স আছে আমার। আমরা তাহলে একেবারেই শেষের দিকে রয়েছি। কে পডকাস্ট তোমার কেমন লাগলো যদি ছোট্ট করে বলো? খুবই ভালো লাগলো। আর তোমরা এত মানে এত ডাউন টু আর্থ বলতে হবে, তোমরা এত ডাউন টু আর্থ, এত কম বয়সে। আমি কম বয়স বল, কারণ আমার বড় ছেলের বয়সই বলেছি 17 বছরের কাছে। তো তোমাদেরকে আমি ওরকমই সন্তান হিসেবেই আমি দেখি, কারণ আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা সবার মা, ঠিক আছে? স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমরা এটাই ভাবি, আমরা সবার মা, তো সবাই সন্তান। তো এইটুকু বয়সে, আমার যখন তোমার বয়স ছিল, আমি নিজেই মাথায় আসিনি এরকম কাজ করা যায়। আমি তখন এগুলো কিছুই জানতাম না। সেখানে তোমরা কতখানি ডেপথে চলে গেছো যে তোমরা আর্গুমেন্টও করতে পারছো, তোমরা নিজেদের মত রাখতে পারছো, কতখানি ডেপথ তোমাদের চলে এসছে, কতখানি কনফিডেন্স তোমাদের থেকে। আবার আমরা শিখছি যে কাশ এই বয়সটায় আমি এই কাজটায় আসতে পারতাম, তাহলে আজকে আমি কোথায় থাকতাম। এই জিনিসটা আমাদের মধ্যে আসে তোমাদেরকে দেখে। সো ইউ পিপল অলসো ইন্সপায়ার আস। তাতে কি হয়, আমাদের আরো কনফিডেন্সটা বাড়ে। সো নট অনলি ডিভাইন, তোমরাও আছো। সো কে পডকাস্ট ইজ রকিং। আর একটা কথা আমি বলে রাখি যে দিদি এই কথার মাঝখানে একটা কথা বললো, কাশ, মানে যদি কাশ হতাম, যদি তোমাদের বয়সে, মানে আমার যখন তোমার বয়স হচ্ছিল তখন যদি আমার এই জাগৃতিটা হতো, তাহলে আজকে কোথায় থাকি। এই বিষয়টা যদি আপনাদের মধ্যে থাকে যে হতাম, যদি এরকম কিছু করতে পারতাম, যদি কথা নদীতে এরকম বলা হয় না, তো আপনারা যদি এটা মনে করেন যে আপনি কি লাইফে কিছু করতে চাইছেন, তো যে নাম্বারটা সবসময় ব্লিঙ্ক করেছে পুরো পডকাস্ট জুড়ে, ফোন করুন, কথা বলুন। আরও অনেক রকম বিষয়ে তিনি পারদর্শী, কারণ প্রথমেই তিনি বলেছেন। কিন্তু এই জিনিসটা মনে না থাকে, যদি করে নিতাম তাহলে আরো একটু ভালো হতে পারতো, এই রিগ্রেশনটা যেন না থাকে লাইফে।
এটা বলবো আমি, কারণ আমি অনেকের কাছে এটা শুনে নিয়েছি, অনেকে এরকম ফোন করে অনেক কথা বলে। তো যাই হোক দিদি, আর আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট তোমাকে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, যথার্থ গীতা, থ্যাংক ইউ সো মাচ। Again, this is a gift from him through you. Thank you so much. এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ দিদি। আর আমাদের আজকের গেস্ট রিনিতা ম্যাম, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার।